আজকে আমাদের মে 2 তারিখ 2026 সাল। এটা হচ্ছে কেশ ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষা। আজকের পর্ব হচ্ছে 416তম। তো সকলকে অনুষ্ঠানে অভিনন্দন। তো শ্বেতা, শুরু করো। হ্যাঁ, আজকে 416তম বাংলা পাবলিক টিচিং, বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। হৃদয় দিয়ে ভালোবাসা দিই, অনেক অনেক ভালোবাসা দিই। আর শুভকামনা দিই এই শুভ সময় থাকার জন্য। মন প্রাণ ভালোবাসা, প্রত্যেকটা প্রাণীর ভালোবাসা নিয়ে, শান্তি নিয়ে আজ এখানে উপস্থিত থাকার জন্য। আর সবাইকে হৃদয় দিয়ে কৃতজ্ঞতা দিই। আর এই নিয়ে সবাইকে আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, স্যালিউট বলি, নমস্কার বলি, শুক্রিয়া, ধন্যবাদ। উম তো আজকে আমরা তাহলে শুরু করতে পারি আমাদের অধিবেশন। তো আজকের অধিবেশনে আমরা হচ্ছে আমাদের পৃথিবীর এক খুবই পৃথিবীতে যে এরা এত কি বলে উন্নত, এই ব্যাপারে আমাদের ধারণা ছিল না। সেটা হচ্ছে আমাদের গাছপালারা। আজকে আমাদের গাছপালার কথাবার্তা নিয়ে আমরা শুরু করব, কারণ এটার উপর ভিত্তি করে গত নলেজ শেখার ওয়ার্কশপ, কিন্তু আমি একটু অন্যভাবে শুরু করি। তা আমরা মনে করি যে গাছপালারা হচ্ছে আমাদের চেয়ে নিম্নমানের প্রাণী, কিন্তু তাই কি? আমরা তো মেরে কেটে খাই, কিন্তু গাছপালা এই দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি সভ্য। তারা শিখছে কিভাবে অন্য প্রাণীর উপর ডিপেন্ড করতে হয় না। এবং এইটা আমাদের কাছে একভাবে, তাদের কাছে এটা আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার। শিক্ষণীয় যে গাছপালা একদিক দিয়ে আমাদের চেয়ে উন্নত। তো অনেক দিক দিয়ে, একদিক দিয়ে না, অনেক দিক দিয়ে। তা আমরা হচ্ছে যখন আমরা গাছের পাতার দিকে নজর দেই, গাছের পাতার দুই দিক দুই রকম হয়। একদিক একটু মসৃণ হয় আর একদিক একটু খসখসা হয়, সাধারণত সব পাতারই। কারণ এটা দুইটা প্লেট মতো আমাদের ন্যানো, আমরা যখন ন্যানো কোটিং এর প্লেট ব্যবহার করি কার্বন ডাই অক্সাইডের গ্যাস তৈরি করে, একই জিনিস। গাছও কার্বন ডাই অক্সাইডের গ্যাস, কি বলে, গ্যাস তৈরি করে। এবং কি ধরনের কোন রেঞ্জের ফিল্ড এটা গ্রহণ করবে, সংগ্রহ করবে, সেটা নির্ভর করে পাতা কি রকম। এবং এক এক গাছের প্রয়োজনীয়তা এক এক রকম, এবং সেই হিসাবে গাছের পাতা একটু অন্যরকম, এক একটা গাছের পাতা এক এক রকম হয়। তো দুইটা প্লেটের মাঝখানে হচ্ছে CO2 তৈরি হয়। গাছের দুই পাতার, দুই পাতার মানে দুই উপরের অংশ এবং নিচের অংশ সবুজ। এই সবুজ অংশের মধ্যে এই ভিতরে সাদা যেটা হয়, সেই জিনিসটা হচ্ছে CO2। বিভিন্ন রকম। এখন আমরা যখন CO2-র কথা বলি, CO2 যেটা কেস বলে আইসোটপ। আইসোটপ বলতে কি হয়? আমরা আইসোটপ সাধারণত এলিমেন্ট পদার্থের কথা জানি, কিন্তু CO2 আইসোটপ বলতে কি বোঝায়? এইটা আইসোটপ জিনিসটা আমরা ঠিক মতো, আমরা ওই কতগুলো নিউট্রন আছে এই হিসাবে আমরা আইসোটপ হিসাব করি আমাদের কেমিস্ট্রিতে যেমন। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো যখন বেশি নিউট্রন হয় তখন এনার্জি রিলিজ করে, আর যখন নিউট্রনের সংখ্যা কমে যায় তখন এটার ইয়েটা হচ্ছে গ্র্যাভিটেশনাল দিকে শিফট করে। তো আমরা তখন এটা ইয়ে করে, অ্যাবজর্ব করে। তো এই হচ্ছে পার্থক্য। আর মাঝামাঝি দিকে যেসব আছে, যেমন হচ্ছে আমরা যেমন কার্বন কার্বন 12, যেটা সেটা হচ্ছে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন। তো এটা হচ্ছে একটা স্টেবল, কার্বনের একটা স্টেবল স্টেট। স্টেবল মানে এটা হচ্ছে, এটা মানে কি, ক্ষয়ে যায় না।
যেমন কার্বন-14 হচ্ছে একটু রেডিও অ্যাক্টিভ। তো এখন এখন আমরা যখন কার্বন ডাই অক্সাইড আসি, কার্বন ডাই অক্সাইডের আইসোটোপ, তখন কি বোঝাচ্ছে? তখন ওই ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে। এটা কার্বন অক্সিজেন বিভিন্ন রকম আইসোটোপের মাধ্যমে হতে পারে, দুইটা একসাথে হয়েও হতে পারে, কিন্তু এটা হচ্ছে শুধু কার্বনের না অথবা অক্সিজেনের আইসোটোপ না, এটা হচ্ছে এর বিহেভিয়ারটা কিরকম, এটা কিভাবে এটাকে প্রকাশ করতে, এটা বেশি ম্যাগনেটিক্যাল না বেশি গ্র্যাভিটেশনাল। তো এটা নির্ভর করে কি কাজে ব্যবহার করা হবে। যেমন গ্র্যাভিটেশনাল সাইডটা যখন আমরা দেখি ব্যবহার করে গাছের যে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল বেশি, সেটা হচ্ছে গাছের গুঁড়িতে ব্যবহার করা হয়, গাছের আহ গুঁড়ি, আবার কিছু কিছু শিকড়েও ব্যবহার করা হয়, শক্ত যেসব এলাকাগুলো। নরম এলাকার পাতা টাতা এগুলোতে হচ্ছে সাধারণত একটু গ্র্যাভিটেশনাল সাইডটা কম, সুতরাং একটু নরম হয়, মানে হেঁটে ধরা হয় না। এবং এই যে কার্বন, উম আমরা তো মনে করি যে গাছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন দেয় আমাদেরকে, তা আমরা তাই মনে করি আর কি, আমাদের ধারণা তাই। আমাদের কার্বন ডাই অক্সাইড আমরা নিজেরাও ব্যবহার করি, কিন্তু ওদের অত না, কারণ আমরা এখনো শিখিনি ওদের মতো অতটা ব্যবহার করতে। তো আমরা আংশিক ভাবে করি। তো এখন তো গাছগুলোর এই হচ্ছে ব্যাপার যে এদের যে আইসোটোপ কার্বন, আমি কার্বন ডাই অক্সাইডের কেস সরাসরি বলছে, কার্বন ডাই অক্সাইডের আইসোটোপ, এটা কিন্তু এলিমেন্ট না, এটা আমরা যেভাবে চিন্তা করি, আমরা কার্বন এলিমেন্ট হিসেবে চিনি, অক্সিজেন এলিমেন্ট, কিন্তু দুইটার কম্বিনেশনে একটা গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা হচ্ছে গ্যাস। কার্বন ডাই অক্সাইড পুরা জিনিস, এটা ইয়ের মতো না। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে পদার্থের, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, গ্যাস হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা একটা পুরো আস্ত জিনিস। ম্যাগনেটিক্যাল সাইড আছে এবং গ্র্যাভিটেশনাল সাইড আছে। এখন কোনটার বেশি কোনটা কম সেটার উপর নির্ভর করে কোন আইসোটপ এটা। এটাই হচ্ছে আমাদের যখন কেস বলছে যে কার্বন ডাই অক্সাইডের আইসোটপ, তখন এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে আইসোটপ বলতে কি বুঝাচ্ছে এখানে। আমরা এই জিনিসটা আমাদের সরাসরি আমরা কখনো শুনি নাই, কারণ আমরা এলিমেন্টস, যখন কার্বন একটা মূল বস্তু যেটা আর কি, পদার্থ, কম্পাউন্ড না আর কি, মিশ্রিত বস্তু না। কার্বন ডাই অক্সাইড যেমন একটা মিশ্রিত জিনিস, কার্বন এবং অক্সিজেনের মিশ্রণ। তো তার আইসোটোপ বলতে কি বোঝায়, আমি এটা আমাদের কেশব এইদিকে অতটা যায় নাই, কিন্তু আমি এটা ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে বুঝলে পারে জিনিসটা খুব সহজ হয়। এবং এই আইসোটোপ জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝলে আমরা অনেক কিছু খুব সহজ হয়ে যায়। ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাধ্যমে যখন আমরা পদার্থগুলোকে বুঝি, তখন কিন্তু মানে পুরা কেমিস্ট্রি, আমাদের যে জিনিস জ্ঞানজাম আছে অনেক, এগুলো সব সহজ হয়ে যায়। উম, তো এই কারণে উম, এই আইসোটোপের ব্যাপারটা খুব ভালো করে বোঝা দরকার আমাদের। তো এই হচ্ছে একটা মজার জিনিস, এবং এটাকে আমরা ব্যবহার করে অনেক কিছু করতে পারি। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে গাছ হচ্ছে যেখানে গ্র্যাভিটেশনালটা বেশি, সেটা ব্যবহার করে হচ্ছে গাছের গুঁড়িতে, পাতা টাতায়, উপরের দিককার ডালে একটু নরম দরকার, এখানে ব্যবহার করে। আর একটু যেটা হচ্ছে ডেনসিটি কম অথবা গ্র্যাভিটেশনাল কম, একটু হালকা পাতলা, সেগুলো হচ্ছে পাতলা ডালের দিকে, পাতায় টাতায় ব্যবহার করা হয়। তো এই জিনিসটা আহ আমাদের বুঝতে হয়, কারণ তাহলে আমরা ইচ্ছা মতো অনেক কিছু তৈরি করতে পারি। এবং জিনিসটার ইনার্শিয়া এক, কিন্তু বস্তু জগতের প্রকাশ বিভিন্ন রকমের। সেম ডিজাইন, কিন্তু কখনো কোনো জায়গায় একটু গ্র্যাভিটেশনটা বেশি করা হয়েছে, কোনো জায়গায় ম্যাগনেটিক্যালটা বেশি করা হয়েছে। এই
আর আমরা যেটা কার্বন ডাই অক্সাইড হচ্ছে হিসাবে চিনি গ্যাস স্টেট, এবং যেটা আমরা, সেটা হচ্ছে আমাদের স্টেবল কার্বন ডাই অক্সাইড। তো এই হচ্ছে এই জিনিসটা আমাদের একটু ধারণ করতে পারলে আমাদের অনেক সুবিধা হয়। কারণ আমাদের বস্তু জগতের সাথে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ডের সম্পর্কটা আরেকটু দৃঢ় হয়। আমরা এখন আমাদের যেভাবে শেখানো হয়েছে তার চেয়ে অনেক সহজ এটা। কারো কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে এই মুহূর্তে? না, তুমি আগে 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 বলতে পারো মাসুদ। আচ্ছা ঠিক আছে, তো আমার আমি একটা হ্যাঁ, আছে। আমার আচ্ছা। শোনা হ্যাঁ, যাচ্ছে? বেশ শোনা তোমার যায়। কথা খুব আস্তে শোনা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও। স্বাভাবিকভাবেই এইবার স্বাভাবিকভাবেই এইবার সাধারণত। শোনা যাচ্ছে, এইবার শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। শিখে নাও কিভাবে জোরে কথা বলতে হয়। আচ্ছা। আচ্ছা, না মনে থাকে না সবসময়। আচ্ছা। হ্যাঁ, তো ওইটা মনে না থাকলে হবে না, মনে রেখে দাও। এ, আচ্ছা। ইয়ে, সব যৌগেরই কি ম্যাগনেটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল আছে? তুমি যে বললে খালি, আমরা তো জানি খালি এমনি এমনি পদার্থে, ধরো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো যেটার মধ্যে অন্য কোনো পদার্থ নাই, মৌলিক পদার্থ, এটার মধ্যে খালি আইসোটোপ আছে। তাহলে কি সব যৌগেরই আইসোটোপ আছে? মানে যৌগ আইসোটোপ মানে দুইটা জিনিসটাকে মিলে। হ্যাঁ, বলো। আইসোটোপের ডেফিনেশনটা বুঝতে হবে, আমরা কিন্তু ডিফাইন করতেছি একটু অন্যভাবে। আইসোটোপ বলতে আমরা কি করি, আমরা আমরা সাধারণত নিউট্রনের সংখ্যা গুণে আইসোটোপ হ্যাঁ, বানাই। না, যৌগে তো সেরকম কিছু নাই, মানে সেগুলো হ্যাঁ, ম্যাগনেটিক তো কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড একটু একটু কম বেশি। তো নিউট্রনের সংখ্যা যখন বাড়ে অথবা কমে, তখন তো ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড বদলায় যায়। হ্যাঁ, যত তা তো নিউট্রনের সংখ্যা বাড়া যায় তত ম্যাগনেটিক্যাল হতে থাকে এটা। কারণ এনার্জি রিলিজ করার ক্ষমতা বেড়ে যায়। তো এইটাই হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এখন নিউক্লিয়াসে তো কি বলে, নিউট্রন এবং প্রোটন একসাথে থাকে। তো দুইটার ইন্টারাকশনের ফলে একটা ফিল্ড তৈরি হয়। তখন এটা যদি বেশি ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল হয়, তাহলে হচ্ছে প্রোটনের সংখ্যা বেশি। যখন নিউট্রনের সংখ্যা কমে যায় তখন প্রোটনের প্রভাব বেড়ে যায়। আর যখন নিউট্রনের সংখ্যা বেড়ে যায় তখন প্রোটনের প্রভাব কমে যায়, ফলে এটা এবং নিউট্রনের থেকে এনার্জি, ইলেকট্রন আলাদা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ ধরে রাখতে পারে না তো একসাথে। তো এইটাই হচ্ছে এটা কি বলে, মৌলিক পদার্থের ক্ষেত্রে যেভাবে সত্যি, আহ কি বলে যেটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এটা কি যৌগিক পদার্থ বলে নাকি বাংলা, আমি জানি না কি বলে। যখন দুইটা মৌলিক পদার্থ মিলে একটা পদার্থ হয় সেটাকে বলে হ্যাঁ, হচ্ছে কম্পাউন্ড যৌগিক। যেটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, বাংলায় বলে যৌগিক পদার্থ। হ্যাঁ, যৌগিক পদার্থ যখন যৌগিক পদার্থ হয় একই ব্যাপার। যখন ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ব্যালেন্স চেঞ্জ হয় তাহলে আর আমাদের যৌগিক মৌলিক করা লাগবে না। একই ডেফিনেশন দুইটার ক্ষেত্রেই কাজ করে, ম্যাগনেটিক্যাল বাড়লো গ্র্যাভিটেশনাল কমলো, এই আর কি। আচ্ছা, আমার আরেকটা কথা আছে। সেটা হচ্ছে, সব তাহলে সব যৌগিক পদার্থ যদি ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল মানে আইসোটোপ যদি থাকে, তাহলে মানুষেরও কি আইসোটোপ আছে? মানুষের আইসোটোপ মানে কি, আমাদের না, ফিল্ড আমি ব্যালেন্স। আমি একটা কথা বলি। ফিল্ড কতগুলা মানুষ আছে যারা হচ্ছে গিয়ে দান করতে পছন্দ করে, আবার কতগুলো মানুষ আছে নিজেদের মধ্যে সম্পদ জমাতে পছন্দ করে। এইটা কি আইসোটোপের ক্যারেক্টার? তা জানি না এটাকে তুমি আইসোটোপের ক্যারেক্টার বলবা কিনা, কিন্তু কথা হচ্ছে যে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ব্যালেন্স কখনোই স্থির থাকে না। এটা এটা কি হয়, এটা হচ্ছে যে পরিবেশের মধ্যে থাকে সেটার মাধ্যমে এটা এই ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ব্যালেন্স পরিবর্তন হয়। তো আশেপাশের লোকজন, আশেপাশের সমাজ, ও, তারপরে পরিবেশের যেখানে উপর হচ্ছে, নির্ভর করে। হ্যাঁ, যেখানে অভাব বেশি সেখানে জমা করার প্রবণতা একটু বেশি, যেখানে অভাব কম তারা খরচ করে বেশি। ধরা যায় আমি একটা দিলাম, আমি এটা রাফলি বলতেছি কারণ অনেক অনেক কিছু আছে, গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক্যাল ওইভাবে বললে হবে না, বিভিন্ন দিক আছে।
এটা বিভিন্নভাবে প্রকাশ পায়, কোনো কোনো দিকে একটু বেশি। তা আমি ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি, আমাদের এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের ফলে কতটা এনার্জি রিলিজ হবে অথবা কতটা এনার্জি সংগ্রহ করা হবে সেটা নির্ভর করে। তো অভাবের জায়গায় লোকজন জমাতে পছন্দ করে স্বাভাবিকভাবেই। তো যাই হোক, এখন অভাব চলে গেলে পারে তখন লোকজন ইচ্ছা মতো তাদের ব্যালেন্স ঠিক মতো করতে পারে, তারা তাদের তাদের হচ্ছে নিজের ইচ্ছা মতো আসল যাদের ব্যালেন্স যেটা সেখানে যাবে। তখন আর নির্ভর করবে না কোথায় কোন দেশে কোন জায়গায় আছে কোন সমাজে আছে। অভাবের অভাবের স্বভাব নষ্ট, আমরা এই কথা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। তখন আর অভাবের স্বভাব নষ্ট হয় না, তখন স্বভাবই স্বভাবে স্বভাব হচ্ছে নির্ধারিত হয় তার প্রকৃত স্বভাবের উপর থেকে, আত্মার প্রভাবে। তখন আর এই প্রেসার দিয়ে না, কথা শোনা যায় না কেন? হ্যাঁ মর্ফিক, তোমাকে শোনা যাচ্ছে না। কি ব্যাপার? হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি না, তোমার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। শোনা। কেটে গেছিল। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ইন্টারনেট ডিসকানেক্ট করছে। হ্যাঁ আমারও ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল এখনই, একটু আগেই। আচ্ছা হ্যাঁ ঠিক। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যেমন আমাদের এইসব এলাকায় চুরি করার প্রবণতা একটু বেশি। এটা লোকজনের স্বভাব কি ওটা, নাকি আর্থিক অনটনের জন্য? আর্থিক অনটন একটা বড় ব্যাপার এখানে, এই জন্যই চুরি করার প্রবণতা বেশি। হ্যাঁ পুরোপুরি যে হ্যাঁ, কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন হচ্ছে আমাদের যারা ধনী লোক তারাও তো চুরি করে, মানে বেশিরভাগ ধনী লোকরা চুরি করে। তো এটা অবশ্য আর এক ব্যাপার, কারণ সেখানে আবার আরেক আরেক জিনিস কাজ করতেছে। তো উম তো এইসব এই এখন এটার সাথে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনের অত সরাসরি সম্পর্ক নাই রিয়েলি। আমাদের ইমোশন অনেক কমপ্লেক্স। এখন এখানে আমরা অনেক রকম ফিল্ড ব্যবহার করতে পারি সোলের সাথে ইন্টারাকশনের মাধ্যমে। সুতরাং পদার্থের জগতে আমরা যেভাবে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনের কথা বলি ঠিক সেরকম না ব্যাপারটা। এটা হচ্ছে ইচ্ছার উপর নির্ভর করে, এবং ইচ্ছার উৎস কোথায় সেগুলোর উপর নির্ভর করে। সুতরাং পুরাপুরি বস্তু জগতের সাথে আমাদের এইভাবে কম্পেয়ার করা যায় না। এই হ্যাঁ, এখন একটা ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশন হিসাবে বলা যায়, হ্যাঁ ক্ষেত্র বিশেষে বলা যায়, কিন্তু একটু খুব আমরা যখন সীমিত ভাবে দৃষ্টিকোণ থেকে দেখি তখন বলা যেতে পারে। কিন্তু বেশি গোলানো, দুইটা মিশানোর দরকার নেই আর কি, মিশালে গোলমাল হয়ে যাবে সব। কারণ আমরা এনার্জি সাইডটা তখন আর অনেকখানি ইগনোর করতেছি। মানে নজর কম দেওয়া হচ্ছে। আমাদের এনার্জি সাইডটা ভালো করে বুঝলে বাকিগুলো সহজ হয়ে যায়। তো এই এই হচ্ছে ব্যাপার। তো এখন এমনকি এক সায়েন্টিস্ট সে টেস্ট করছে যে গাছের তো গাছের সাথে হচ্ছে গাছ কিভাবে তার শক্তি অথবা গ্রোথ সংগ্রহ করে। তো সে করছে কি, একটা ইয়ে কি বলে হচ্ছে একটা ছোট গাছের চারা, মাটিও মাপছে, সে মাটি একটু আলাদা করে রাখছে এক জায়গায়, তাই গাছের চারা বপন করছে। এবং সে চারার ওজন নিছে এবং মাটির ওজন নিছে।
তারপরে গাছ আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, তারপরে তারপরে গাছ যখন বড় হয়ে গেছে তখন সে গাছটাকে সরায়, মাটির থেকে সরায়, তারপরে আবার ওজন নিছে। মাটির ওজন কি কোনো আগের থেকে কোনো পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য হয়নি, একই আছে। তার মানে গাছ এনার্জি শুধু সংগ্রহ করছে, মাটি ব্যবহার করে নাই, মাটির কোনো কিছু ব্যবহার করে নাই। আমাদের কিন্তু অন্যভাবে শেখানো হয়। আমাদেরকে বলা হয় যে গাছ হচ্ছে শিকড়ের মাধ্যমে সব খাবার দাবার মাটির থেকে সংগ্রহ করে। এটা কিন্তু আসলে সত্যি না। তো আমরা হচ্ছে বস্তু জগৎ দিয়ে আমাদেরকে বোঝানোর, উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু গাছ শিকড়ের মাধ্যমে তার এনার্জি সংগ্রহ করে না, এনার্জি সরাসরি ইয়ের থেকে সংগ্রহ করে, আবহাওয়ার থেকে সংগ্রহ, ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ডের মাধ্যমে। এই গ্যাস তৈরি হয় যেভাবে আর কি। গাছের পাতা তো আসলে গ্যাস তৈরির বাক্স, আর কিছু না। এবং পাতার মাধ্যমে এনার্জি সংগ্রহ করা হয়। তা আমাদের যেসব উল্টাপাল্টা অনেক কিছু বলা হয়েছে গাছের ব্যাপারে, কিন্তু আসলে তা ঠিক না। গাছ হচ্ছে প্রধান, গাছ সরাসরি সে, কিছু কিছু গাছ আছে যেগুলো এই যে পোকামাকড় খায়, এটা আছে আফ্রিকায়, এই ধরনের গাছও আছে। আমি বলতেছি না যে সব গাছ একরকম, তার বেশিরভাগ গাছ এরা হচ্ছে আমাদের কাছ থেকে কিছু শিখছে আর কি, বদভ্যাস। তো এই আর কি। এই জন্য মশফিক এটা বলে যে যেরম যে এই কথাটা কত সত্যি, যেটা আমাদের পড়িয়েছে যেটা বলেছে সেটা তো সত্যি না, যে অনেক রকম গাছ আমরা লাগাই কিন্তু তাও গাছটা মরে যায়। গোলাপ গাছ লাগিয়েছি, মরে গেল কেন কি? নষ্ট হয়ে গেল আর কি। আম, আহ, যেরকম তুমি বলছো না, না আবহাওয়া কন্ডিশন, এটা খুব জরুরি হ্যাঁ। প্রত্যেকটা প্রাণীর জন্য। নালে তো মাটির সাথে তো মাটিতে তো আহ লাগিয়েছি, তাহলে তো ওই গাছটাকে অনেক বড় হয়ে যাওয়া উচিত। ওটা কেন রইলো না? এরকম অনেক গাছ থাকে আমরা লাগাই কিন্তু ওটা বাঁচে না। তো সেই তো হিসেবে তো মাটির সাথে কন্ডিশনটাই। সম্পর্ক, হ্যাঁ, এই যে বলো। না হ্যাঁ, মাটির সাথে সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। কিন্তু যেরকম আমরাও আমরাও তো এরকম, আমরা কন্ডিশনের হিসাবে আমাদের ইমোশন গুলো ব্যালেন্স আর ইমব্যালেন্স হয়। আমরা গ্রো করি আস্তে আস্তে এরকম করে। কিন্তু আর্থের সাথে তো আমাদের কানেকশন আছে। আমরা যেটা অনুভব করি সেটা আর্থে যায়, ঠিক তাই গাছ যেটা অনুভব করে সেটা শেকড়ে গিয়ে আবার মাটিতে যায়। আমাদের ঠিক সত্যি উল্টো বলেছে। হ্যাঁ, কি আমরা মনে করো আমাদের এনার্জিটা কিরকম করে আমরাও যেরকম গাছও তো এরকম, কিন্তু আমরা নিজেকে সেপারেট করে রেখেছি। গাছ কি, গাছপালা সব এরা, তুমি যখন গাছের দিকে তাকাবে তুমি সব গাছ তোমাকে একরকমই লাগবে। লাগবে মানে একটা একটা এরকম ফিলিং আসে কি সবই যেন সুন্দর, একটা জয়, ভালো। যদি একটা মরুভূমিতে একটা কাঁটার গাছও থাকে তাও আনন্দ দেয়, মানে ওটাকে দেখলে আনন্দ লাগে। গাছ দেখলে, গাছপালা দেখলে, এই ইউনিকনেস, এই ইউনিটিটা ওদের মধ্যে আছে, যেটা আমাদের মধ্যে। তুমি যদি বলো আইসোটোপ, তো আমরা ওরম আইসোটোপ, যেরকম আলাদা আলাদা আমাদের বিহেভিয়ার, আলাদা আলাদা আমাদের প্যাটার্ন, যেরকম চুরির ইয়ে ডেভেলপ হয়ে গেল তুমি বলছিলে না, অভাবে আমাদের এখানেও চোর আছে প্রচুর। কেন চুরি করছে? ওইরকম ডেভেলপ হয়ে গেছে। তারপরে বাবাও চুরি করে, মাও চুরি করে, পুরো খানদান চোর চোর। আর এটা তো আমরা পলিটিশিয়ানদের দেখতেই পাচ্ছি কি ওরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায় এই সব জিনিসে। তো যদি আমরা বলি ওরা একটা আইসোটোপ, তো ওটাও একরকমের বলছি আর কি, এক্সাম্পল দিয়ে। মাসে আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম কি আলাদা আলাদা আমরা, আলাদা আলাদা কন্ডিশনাল ওয়েতে আমরা গ্রো হই। সেটা হচ্ছে একরকমের গ্র্যাভিটি বেশি হয়ে যাওয়া বা ম্যাগনিটিউডটা কম হয়ে যাওয়া বা নিউট্রনের বেশি কম, প্রোটনের বেশি কম হয়ে যাওয়া, সেটা আমাদের উপরেও ইয়ে হয় আর কি, অ্যাপ্লিকেবল পুরোপুরি ভাবে। কেন কি সবই জীবাত্মা আর কি, এই কারণে মানে এনার্জি ওয়াইজ আর কি বলে আর কি এরকম। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ তোমাকে। হ্যাঁ। তো আমি এই বলতে চাচ্ছিলাম মশফিক যে আহ মনে করো যখন যখন মৃত্যু হয় তখন কি কার্বন 14 বা 16 হয়ে যায়
একটা রেডিয়েশন লেভেলে চলে যায়, জাস্ট বুম, শেষ, নাও টাইম টু গো, এরকম টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়। তখন যে ম্যাগনিটিউডটা, যেটা আমরা ম্যানিফেস্টেশনটা, সেটা আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করে দেয়। তো ওই লেভেলে আমরা যে এখানে তো মৃত্যুর পরে অনেকেরা পৌঁছায় ওই এনার্জি লেভেলে, কিন্তু ওই এনার্জি লেভেলে শরীর সশরীরও পৌঁছানো যায়, এক রকমের বলছি আর কি। যদি যদি সেই রকমের ব্যালেন্স ক্রিয়েট করা যায়, যেটা আমরা এখনো আমরা শিখছি, এখনো আমরা তৈরি হইনি সেরকম ভাবে। এটা একটা একটা এমন একটা আননোন আনপ্রেসিডেন্টেড ফর্ম, যেটার মধ্যে আমরা এখনো আমাদের আমাদের ইয়েতেই নেই, বুদ্ধিমত্তাই নেই। হ্যাঁ, আমরা যখন ওটাকে কসমিক ভাবে দেখি, তখন আস্তে আস্তে আমরা বুঝতে আরম্ভ করি কি এনার্জি ওয়াইজ কি করে এই জিনিসটাকে, এই হারমোনিক বলে না, অক্টেভ, এক থেকে নেই আট, আট অব্দি সুর, এক থেকে সাত অব্দি কি করে যাওয়া যায়, এরকম। তো সেই কার্বন 14, কার্বন 16, এরকম করে আস্তে আস্তে বাড়ে আর কি। তার সাথে সাথে ম্যানিফেস্টেশনটাও পাল্টায় শরীরে। তো সেই প্রচার, আহ, সেই চেষ্টা আমাদেরই আছে। কেশে ফাউন্ডেশনের দিক থেকে আমরা অ্যাজ এ নলেজ সিকার সবাই শিখছি, আস্তে আস্তে বুঝতেও পারছি কি ব্যাপারটা কি। হ্যাঁ, আমাদের একটু মুশকিল আছে এটাকে, হ্যাঁ একটু কঠিন, কিন্তু কঠিন মানে কি, কেন কি আমরা আমরা জানিই না। যেমন মশফিক বলে আমাদের বলেছে যে গাছের শেকড় থেকে সব গাছের উপরে যায়, সেরকম করে আমাদের শিখিয়েছে। তো আমরাও এরকম করে, আমরাও ওরকম, সব জীবাত্মাই ওরকম, কোনো কসমিক কানেকশনই নেই। তো সেই জিনিসটা এখন আমরা বুঝতে পারছি কি আমরা ইন্টারকানেক্ট। এখানে আমাদের দেখতে পাচ্ছি, অনেক জায়গায় আমাদের হয়তো দেখতে পাওয়া যায় না, আমরা এনার্জি লেভেলে আছি, একটা অ্যাডভান্স ওয়েতেও আছি, একটা এনহ্যান্স ওয়েতেও আছি, যেটাকে আমরা আমাদের মেডিটেটিভ মাইন্ডে বলে প্লাজমা এনার্জি বডি, মেন্টাল এনার্জি বডি, মোনাড এনার্জি বডি, ইথারিক এনার্জি বডি বলে, এরকম আর কি। তো সেই এনার্জি বডি গুলো আরো বিশাল, সেগুলো আমরা যখন বলি আই এম প্রেজেন্ট, তখন ওগুলো একসাথে মার্জ হয় আর কি। আর সেটা কসমিক যে আহ, ইয়েটা, কসমিক যে রে গুলো, সেটা আমরা ব্রিথ করি, শরীর থেকে নিয়ে কন্ডিশন তৈরি করি, ওটা পৃথিবীতে যায়, পৃথিবীকেও আমরা সাপোর্ট করি, কেন কি ওই আমাদের আশা, একরকমের বলছি। তো ঠিক সেরকমই এই আইসোটোপ গুলো বা ম্যাগনিটিউড আর গ্র্যাভিটেশনাল, নিউট্রন বা প্রোটন কি করে রিয়াক্ট করে, এটা পুরো কন্ডিশনাল, নিশ্চয়ই 100 বার। তো এই জিনিসটা, এই যে মানে কিছু কিছু আমরা বুঝতে পারছি আর কি, কি আত্মা কি, সোল কি, আমাদের ফিজিক্যাল ডিমেনশনটা কি, যখন দুটো মিলে যায় বা আমরা চাই যে মিলে যাক, কিরম করে মেল হয়, সেই সব আর কি। কোনটা রেডিয়েশন লেভেলে থাকে, কোনটা রেডিয়েশন লেভেল আমরা এখানে বলি, কিন্তু আমরা ওটাকে বলি এনলাইটেনমেন্টও বলতে পারি। এক রকমের ওয়ান লেভেল অফ এনলাইটেনমেন্ট, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম আর কি। এইটাই বলতে চাচ্ছিলাম মর্ষে। হ্যালো। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, আমরা শুনছি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি আমরা বলি যে আমরা হচ্ছে মেরে কেটে খাই, কিন্তু আমাদের বেশিরভাগ এনার্জি কিন্তু আমরা সরাসরি গ্রহণ করি। যদি আমরা উম খাওয়ার মাধ্যমে গ্রহণ করি না, সেটা হচ্ছে আমাদের কারণ আমাদের যত এনার্জি খরচ করে, বিশেষত আমাদের ব্রেন যেরকম পরিমাণ এনার্জি খরচ করে, তাহলে যেহেতু আমাদের শতকরা 80 ভাগ এনার্জি আসে সরাসরি, শুধু 20 ভাগ আসে খাওয়া দাওয়ার মাধ্যমে। তো এখন 20 ভাগ, শতকরা 20 ভাগ যেহেতু বা খাওয়া দাওয়ার মাধ্যমে আসে, যদি ওই 80 ভাগ আমাদের খায় করতে, তাহলে সারাদিনই খাওয়া দাওয়া করা লাগতো না, খাওয়া খাওয়া থামানো যেত না আর কি, এই আর কি। তো একদিক দিয়ে আমরা আমরা যতটা খারাপ মনে করি আমাদের, যে আমার হয়তো লোকজন ভাবতেছে যে খাওয়া দাওয়াই আমরা সব এনার্জি, না আসলে আমরাও পারি। কিন্তু কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে
ইয়ে করি নাই, পুরাপুরি সমৃদ্ধ করি নাই। তো এখন যেহেতু আমরা বুঝতে শিখছি, বুঝতে পারতেছি এবং আমরা দেখতেছি যে অন্যরাও করতে পারে, আগে তোমরা জানতামই না যেটা করা সম্ভব। তো এখন যেহেতু আমরা জানি, তো সরাসরি আমরা এনার্জি ইয়ে করতে পারি, গাছের গাছের মতো। তো গাছ, এখন আমরা বুঝতেছি যে আমাদের অনেক কি বলে হচ্ছে মৌলবী পীর, কি পীর দরবেশের তুলনায় গাছ কোন অংশে কম না। তো তখন তো আমরা গাছ সম্বন্ধে একটু বুঝতেছি যে গাছের ক্ষমতা অনেক বেশি, আমাদেরও আছে, কিন্তু আমরা আহ, আমাদের শেখার সুযোগ হয় নাই, অথবা আমাদের পরিবেশের কারণে আমাদের শেখানো থেকে বিরত রাখা হয়েছে। এমনকি কিছু কিছু ছোট বাচ্চা টাচ্চারা তারা হচ্ছে খাওয়ার প্রতি অত আগ্রহ নাই, যদিও বাপ মারা ঠেসে ঠেসে খাওয়ায়, কিন্তু অনেক ক্ষেত্রে তারা মোটা হয়ে যায়। কিন্তু যেহেতু উম বাপ মার বুদ্ধি কম, সেই হিসাবে তো এখন কি করা যায়? তো সেই জন্য বাচ্চারা ইয়ে করে, একটু কষ্ট পায়। উম তো এখন যেহেতু আমাদের, আমরা হচ্ছে আভ্যন্তরীণ কষ্টটা বুঝি না, আমাদের অনেক যারা বাবা মারা আছে তারা হচ্ছে বাহ্যিক এভাবে চিন্তা করে। সুতরাং একটু মানে কি বলে হচ্ছে আরেকটু একটু জ্ঞানের অভাব, তো এই কারণে তারা হচ্ছে এইভাবে চিন্তা করে। কিন্তু এটা পরিবর্তন আমরা তো এখন আসতেছে, আমরা তো বুঝতেছি যে এটা সম্ভব, পরিবর্তন আসতেছে। সুতরাং আমরা আগের চেয়ে উম আগের চেয়ে একটা সুন্দর পরিস্থিতির মধ্যে আসতেছে। তো যেখানে আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা অত গুরুত্বপূর্ণ না, যেটা আমরা কিছু কিছু বাচ্চাদের মধ্যে আমরা ছোটবেলায় লক্ষ্য করি যে তারা খেতে চায় না একেবারে। কিন্তু এখন তখন তো বাবা মারা বলে কি হইলো, ডাক্তারের কাছে নিয়ে যায়, কি করে কি হয়, মাথা খারাপ হয়ে যায় তাদের। কিন্তু ব্যাপারটা তারা এইসব বাচ্চাটা যারা ছোটবেলা থেকেই জানে যে ওইটাই ঠিক। কিন্তু যেহেতু পরিবেশের কারণে এবং যেহেতু বাবা মারা কিছু জানে না এইসব ব্যাপারে, তো সুতরাং তারা হচ্ছে ওই ওই যে আমাদের বাংলাদেশে একটা ইয়ে আছে না, যে ওই কি বলে আমাদের ধর্মের পাশে ডান হাত দিয়ে লেখা, অনেকে বাঁ হাত দিয়ে ন্যাচারালি লেখে। তারা তাদের হচ্ছে বাঁ হাতেই অটোমেটিকলি কাজ করে, কিন্তু যেহেতু ধর্মের ইয়েতে আছে যে ডান হাত দিয়ে করতে হবে, তো জোর করে ডান হাত দিয়ে শেখানো হয়, হাত দিয়ে বাইন্ধে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস করা হয় তাদের, যাতে সেটা বাঁ হাত ব্যবহার না করে। এটা একই রকমের হয়, এই একই জিনিস। তো আমাদের এরকম অনেক আছে, অনেক কুসংস্কার যেটাকে বলে। তো এই কারণে এখন আস্তে আস্তে সব কুসংস্কার যেহেতু আমরা বুঝতেছি, তখন এগুলার বাঁ হাত ডান হাত তো খারাপ কিছু না। আহ, এমনকি কেসেরও কম কম ইয়ে, তার তো সে তো মুসলমান পরিবারে বড় হয়েছে, তার তো সে বাঁ হাতে, তো সে বাঁ হাতেই শেষ পর্যন্ত হয়েছে। কিন্তু এই নিয়ে তো তার সে গল্প টল্প বলে অনেক মাঝে মধ্যে যে বাঁ হাতে কিরকম অসুবিধা। যাই হোক, এই হচ্ছে তো কথা হচ্ছে যে আমাদের ক্ষমতা আছে, আমাদের অনেকেরই ক্ষমতা আছে, কিন্তু সেটা প্রকাশ হয় না। কারণ হচ্ছে আমাদের অজ্ঞ সমাজের কারণে। তো এই আর কি, তো এটা এমন কিছু না, এখন যেহেতু আমরা বুঝতে শিখছি যে আস্তে আস্তে এগুলো এইসব এইসব কুসংস্কার এবং অজ্ঞতা মুছে যাবে আস্তে আস্তে। আহ, যেহেতু আমাদের এখন নতুন আমাদের আসলে জিনিসগুলো পুরানোই, কিন্তু আমাদের জন্য নতুন। তো এই একটা ব্যাপার যে আমাদের আমাদের নিজেদেরও কি বলে হচ্ছে বুঝতে হবে যে আমরা যখন CO2-র গ্যাস বানাই, তখন CO2-র গ্যাস কিন্তু শুধু একরকম না, অনেক রকম আইসোটোপ আছে এর মধ্যে। এটা গ্যাস বানানোর সময় বলছে, কিন্তু তখন অত ক্লিয়ার করে বলে নাই, যেহেতু তখন আমরা অত বুঝতাম না আইসোটোপ জিনিসটা।
তো এখন যেহেতু আমরা বুঝি যে হচ্ছে গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক্যাল ফিল্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে, যখন আমরা তখন আমরা এখন যদি আমরা একটু ইয়ের দিকে নজর দেই যে এখানে এখানে এই ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল ফিল্ড ব্যালেন্সের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। যেমন আমরা আমরা যদি একটু চিন্তা করি, স্টেবল আইসোটোপের কথা বলি, যেগুলো সেগুলো হচ্ছে হয় না, ক্ষয় হয়ে যায় না। কিন্তু আমরা যত ম্যাগনেটিক্যাল এবং গ্র্যাভিটেশনালি স্টেবল স্টেবল আইসোটোপ থেকে দূরে সরে যায়, যেখানে ম্যাগনেটিক্যাল অতিরিক্ত বেশি এবং গ্র্যাভিটেশন অতিরিক্ত বেশি, সেখানে ওই ওই পদার্থগুলো অন্যান্য পদার্থের সাথে ইয়ে অন্যান্য পারিপার্শ্বিক এনার্জি এবং সাথে এনার্জি আদান প্রদানের মাধ্যমে অন্য পদার্থে পরিণত হয়, কারণ তারা এই বজায় রাখতে পারে না। এবং এটা একটা সময় আছে, যত বেশি এনার্জি আদান প্রদান হয় তত তাড়াতাড়ি এটা অন্য কিছুতে পরিবর্তিত হয়। কিন্তু তার মানে কি, আমরা হচ্ছে গ্র্যাভিটেশনাল বেশি হলেও খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়, আবার ম্যাগনেটিক্যাল বেশি হলেও খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। যত আমরা ব্যালেন্স কাছাকাছি আসে তত জিনিসটা ঠিক থাকে, বজায় থাকে। তার মানে কি, কোনো কিছু যে জিনিস ক্ষয় হয় না, তার মানে তার এনার্জি ধরে রাখতে পারে। এটা মানুষ হোক আর কোনো পদার্থ হোক, একই ব্যাপার। আমাদের বয়স হওয়াটাও ঠিক একই ধরনের জিনিস। আমরা চিন্তা করি বছর দিয়ে বয়স করি, কিন্তু আমরা এনার্জি দিয়ে যখন গোনা শুরু করব, তখন আমরা অন্যভাবে বুঝবো। আমার এনার্জি যদি আমরা ঠিক রাখি, তাহলে আমাদের টাইম আস্তে হয়ে যাচ্ছে। যত আমরা এনার্জি পারিপার্শ্বিক পরিবেশের সাথে আমাদের আদান প্রদান হবে, তত আমরা হচ্ছে আমাদের এনার্জি সরে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা যদি এনার্জি বজায় রাখি, তাহলে কিন্তু আমাদের বয়সের কোনো পরিবর্তন হওয়ার কথা না, স্টেবল আইসোটোপ, একই জিনিস। তা আমরা আইসোটোপের ক্ষেত্রে দেখি, সময় যত আমরা আনস্টেবল তত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় অথবা অন্য পদার্থে পরিণত হয়। আমাদেরও তাই। আমরা যত হচ্ছে এনার্জি আমরা ঠিক মতো বজায় রাখতে পারবো, যে আমাদের এনার্জি যে দরকার সেটা যদি আমরা ঠিক মতো বজায় রাখতে পারি, আমাদের বয়সের কোনো পরিবর্তন হওয়ার কথা না। অথবা আমাদের সময়ের কোনো পরিবর্তন, প্রবাহে আমরা সময় প্রবাহকে ধীর স্থির করে ফেলছি, কারণ আমাদের এখানে পজেশন অনেক বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। পজেশন, আমরা যত পজেশন নিয়ে আসবো, সম্পদ আনবো, এনার্জি সম্পদ, তত আমাদের বয়সের কোনো পরিবর্তন হওয়ার কথা না। আমরা টাইমকে জিরো করে দিতে পারি, কিন্তু জিরো করার মধ্যে কিছু অন্য ব্যাপারও আছে, কিন্তু জিরো করার কি দরকার আছে? কিন্তু এই জিনিসটা আমরা এমনকি আমাদের স্টেবল আইসোটোপ পুরোপুরি স্টেবল না, কোনো কিছুই পুরোপুরি স্টেবল না, একটু একটু ক্ষয় হয়, বস্তু জগতের এটা হয়। এখন আমরা এটাকে পরিবর্তন করতে পারি, অবশ্যই পারি। আমরা এমনকি উল্টা দিকেও যেতে পারি। আমরা যখন এনার্জিকে বস্তু ট্রান্সমিট করতে পারবো সহজেই, তখন এগুলো এমন কিছু কঠিন ব্যাপার না। আমরা যখন ট্রান্সমিট করি, ট্রান্সমিটের ট্রান্সমিটটা কি, আমরা হচ্ছে বস্তু জগতের প্রকাশ থেকে আমরা আমাদেরকে সরাই নিলাম। তখন আমাদের যখন পুনরায় আমরা প্রকাশ করব, তখন কি আমরা আগের মতো করে প্রকাশ করব, নাকি 10 বছর কমায় প্রকাশ করব? আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। কারণ ওখানে তো আমরা এনার্জির জগৎ থেকে সরাসরি বস্তু জগতে আসতেছি, এখানে তো ইচ্ছা মতো পরিবর্তন করতে হবে। ট্রান্সমিউটেশনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রান্সমিট আমরা যে কোনো সময় করতে পারি, আগে পিছের যেদিকে যেতেছে। এটা হচ্ছে শুধু এনার্জি আমরা অন্যভাবে ব্যবহার করতেছি, আগের আগের পরিস্থিতির এনার্জি, এমনকি আগের পরিস্থিতিতে ভালো, তার চেয়ে উন্নত মানের প্রকাশ আমরা করতে পারি। কম বয়সী আমরা যেরকম ছিলাম, আমাদের পৃথিবীতে তো অনেক কিছু বিকৃতি আছে, ভেজাল তো আমরা খাই সব ভেবেই। তা আমরা যদি ওই ভেজালের ঊর্ধ্বে কোনো এনার্জি লেভেলে চিন্তা করি, ওই এনার্জি লেভেল দিয়ে আমরা প্রকাশ করতে পারি। শুধু ট্রান্সমিউটেশনের ব্যাপারটা অন্যরকম হয়ে যায় পুরোপুরি।
তো ট্রান্সমিশনের পরিপ্রেক্ষিতে কেশকে প্রশ্ন করা হয়েছে ট্রান্সমিটেশন করার জন্য কিভাবে ট্রান্সমিটেশন করলে তাড়াতাড়ি করা যায়। তো একজন সে প্রশ্ন করছে সেক্স এর মাধ্যমে করা যায়। হ্যাঁ, ওখানে এনার্জি ট্রান্সফার করা যায়, কিন্তু সেটারও একটা উপায় আছে। কিন্তু কথা হচ্ছে সবচেয়ে সহজ হবে এনার্জি যেমন হচ্ছে আমরা আমাদের বিভিন্ন যেসব ইয়েটি আছে, যোগী, সন্ন্যাসী, দরবেশ, এদের ট্রেনিং যে দেওয়া হয় তখন তো এদেরকে শেখানো হয় কিভাবে নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ আনা, বিভিন্ন রকম নিয়ন্ত্রণ পদ্ধতি শেখানো হয়। এখন এই নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো, হ্যাঁ এটা একটা উপায়, এটা হচ্ছে শারীরিক উপায়। কিন্তু সবচেয়ে সহজ উপায় যে বলবো সেটা হচ্ছে আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে, অনুভূতির উপর আমাদের নিয়ন্ত্রণ আনলেই সবচেয়ে তাড়াতাড়ি ট্রান্সমিটেশন শেখা যায়। এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এখন অনুভূতি বলতে আমাদের দুই রকম অনুভূতি, একটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি এবং ফিজিক্যালিটির মধ্যে একটা অনুভূতি, তারপরে দুই রকম না তিন রকম আর একটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি এবং আত্মার মধ্যে অথবা মনের সাথে আত্মার মধ্যে যে অনুভূতি, আর একটা হচ্ছে আত্মার সাথে স্রষ্টার অনুভূতি। ওইটা ছাড়াও করা যায়, কিন্তু ওইটাতে আরো সহজ হয়। এই জিনিসগুলো আমাদের, এই অনুভূতি গুলোকে আমাদেরকে অনুভূতি সম্বন্ধে আমাদের অবগত হওয়া দরকার, এবং এটার জন্য আমাদের নিজেদেরকে প্রয়োগ করা, এছাড়া কোনো উপায় নেই। এটা যে যত কথাই বলুক, এবং এক একজনের অনুভূতি এক এক রকম, এবং এক একজনের আহ অনুভূতি এক এক ভাবে বিকৃত হয়েছে। তো এগুলো সব যদি আমরা একসাথে আনতে চাই তাহলে হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে নিজের থেকে করা। আহ, এটা এটা প্র্যাকটিসের দরকার আছে। এবং প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা এগুলো, যেটাকে আমি আগেও বলছি, অনামিক অনুভূতি, এগুলো আমাদের নাম দিতে হবে না কোনো, কিন্তু শুধু বুঝতে হবে। বুঝতে মানে কি, এটা আমাদেরকে অনুভব করতে হবে। বোঝার বলতে আমি যেটা বলছি অনুভব করা, অনুভূতি অনুভব করা। হ্যাঁ, অনুভব করা এটাই হচ্ছে আমাদের শেখার জিনিস। এটা কোনো বইয়েও লেখা নাই, কোনোদিন থাকবেও না। এবং এটা হচ্ছে অনুভব করার ক্ষমতার সমৃদ্ধি। আহ, তার মাধ্যমে আমরা হচ্ছে ট্রান্সমিউটেশন শেখাটা সবচেয়ে সহজ। এখন এর সাথে একটা মজার জিনিস বলা যায়, আমাদেরকে বিভিন্ন রকম নিঃশ্বাস নেওয়ার পদ্ধতির কথা বলা হয়। এখন নিঃশ্বাস নেওয়ার পদ্ধতির ফলে কি কি হয় না, আমরা নিঃশ্বাসের মাধ্যমে আমাদের অনুভূতি গুলোকে প্রভাবিত করি। এখন নিঃশ্বাস দিয়ে অনুভূতিকে প্রভাবিত না করে সরাসরি অনুভূতি দিয়ে করলে পারে নিঃশ্বাসের মধ্যে দিয়ে আর যেতে হয় না, কারণ নিঃশ্বাস আপনি ঠিক হয়ে যায়। সুতরাং অনুভূতির দিকে আমরা যদি নজর দেই তাহলে শারীরিক নিঃশ্বাসের দিকে আমাদের আর এটার কোনো এটার মাধ্যমে আমাদের যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এটার মাধ্যমে যাওয়া সম্ভব, আস্তে, মানে এটা দীর্ঘ পথ, কিন্তু আমরা যদি অনুভূতির সাথে সরাসরি সংযোগ করি তাহলে অনেক সহজে এটা করা সম্ভব। এই হচ্ছে একটা ব্যাপার যেটা হচ্ছে ট্রান্সমিউটেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমাদের অনুভূতির মাধ্যমে, এটার মাধ্যমে আমাদের সংযোগ, কমিউনিকেশন, একজন আরেকজনের সাথে যে আমরা আত্মার মাধ্যমে সংযোগ করা, যেটা আমরা বলি। আমরা কিছুদিন আগে আমাদের ক্লাসে করলাম, শ্বেতা আর আমি করলাম একসাথে। এমন কিছু কঠিন না, সকলেই দেখলো কি হয়েছে, এমন কিছু কঠিন কি? না, কঠিন না। শ্বেতা উপকৃত মন হলো, দিয়ে আর কি, আমি হ্যাঁ। আমি হ্যাঁ, হ্যাঁ, দেখ তুমি ঠিক বলেছো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ একটা বড় অনুভব। এই- নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা শ্বেতা ওখানে যে জিনিসটা করছে সেটা হচ্ছে, তা সে দৃঢ় বিশ্বাস যে সে করতে পারে। হ্যাঁ, হয়ে গেছে, আর কিছু করা লাগে না, বাকিটা আপনি হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে একটু সময় লাগছে, কারণ প্রথমে উল্টাপাল্টা আবোল তাবোল চিন্তাধারা কিছু ছিল ওর মাথার মধ্যে, কিন্তু ও শীঘ্রই ওটা টের পেয়ে গেছে। ফলে
ওইটা আর বেশি ইয়ে বেশি বিব্রত করতে পারে না। এটা অল্পক্ষণের মধ্যেই সে বুঝে গেছে এই তো আমি অন্য জিনিসের সাথে জগা খিচুড়ি বানাচ্ছি। তারপরে আর কি বলো, খিচুড়ি আর হ্যাঁ, বানালো না, তারপরে ঠিক হয়ে গেল সব। হ্যাঁ, হ্যাঁ। আমরা, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা 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 মানা খুব দরকার, জানো তো মর্ষিক, যেটা তুমি বললে না, যে তাহলে তো প্রার্থনা করেই সবকিছু হওয়া যায়, কিন্তু আমরাও তো তাই, তাহলে আমরা ওই ছাগলের মতনই, কি ওরা প্রার্থনা করে আমাদের মারার আগে, শেষ করার আগে, কিছু দিয়েও শেষ করছে, শেষ তো করছে। এই নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার তুমি একেবারে সঠিক কথা বলেছিলে মোশফিক, একেবারে সঠিক। ব্যাপারটা আহ, আমি সঠিক কথা বলছি কিনা, এটাকে সঠিক করার দায়িত্ব আমাদের। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, আমরা যতক্ষণ এই দায়িত্ব পালন করব তখন এটা সঠিক, কিন্তু আমরা যখন এই দায়িত্ব গ্রহণ করি করি না, অথবা আমরা এই এই কাজটা করার মধ্যে আমাদের ভালোবাসা নাই পর্যাপ্ত, তখন কি এটা হয়? এই ব্যাপারটা তাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই যে ওই 100 বার। গানটা আছে না, আহ, উম, হ্যাঁ। ভালোবেসে সুখী নিভৃত যতনের আমার নামটি লিখো তোমার মনের অঙ্গনে। এই গানটা এই 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 ধারণার উপর ভিত্তি করে, ভালোবেসে সত্যি। সুখী নিভৃত যতনে। মনে জানো তো সেটা, এই গানটা, হ্যাঁ, জানি জানি। তোমার নামটি সত্যি লিখো এটা কিন্তু আমার মনের অঙ্গনে। হ্যাঁ, এটা তো আমাদেরও। আমাদের অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, এরকম গান টান আছে, কবিতা আছে। তো এগুলো ব্যবহার করতে পারি আমরা ইচ্ছা করলে। এমনকি এই যে নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীতের গানগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের মনের উপরে প্রভাব ফেলে গভীর ভাবে। প্রভাব ফেলে। হম, এটা সব গানে হয় না, এই যে খুব কম গানেই আছে এরকম এইভাবে এইভাবে প্রভাব ফেলে। নিশ্চয়ই। তো আর তো এই জিনিসটা যাই তুমি হোক বুঝবে এক একটা শব্দে। হ্যাঁ বল। আর আমরা হ্যাঁ যে হিন্দিতে আমরা ইউজুয়ালি গান গাই, যে আলাদা আলাদা শব্দকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাই, কিন্তু যখন আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, তখন ওই তুমি বলো না, ওই গানের ওই ওয়ার্ডস গুলো ভাসে, কিন্তু ওটার যে যেটা বলছে না, ওটার যে ইমোশন গুলো, ওটা যেন আমাদের শরীরের মধ্যে বসে যায়, যেন আমরা বুঝতে পারি, যেন প্রত্যেকটা আমাদের অঙ্গ যেন আহ, ওই জিনিসটাকে বুঝতে পারে। এই বোঝাটা, এই যে আত্মার একটা টান যে গানটার মধ্যে, সেই ওই ওয়ার্ডস গুলো কিন্তু ভেসে যাচ্ছে, কিন্তু ওই ভাবনাটা, ওই ভাবনাটা রয়ে যাচ্ছে আমাদের ভেতরে। এই এত সুন্দর জিনিস, এত সুন্দর ইয়ে সব গানে পাওয়া যায় না নিশ্চয়ই। 100 বার। রবীন্দ্রসঙ্গীতে কিন্তু গাছের কথাও বলা হয়েছে। একটা গান আছে, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। বাহ। কি, হ্যাঁ, হ্যাঁ। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে, মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। এখানে গাছের কথা বলা হয়েছে। বাহ, কি সুন্দর। খুবই সুন্দর। তো সত্যি। কেস হ্যাঁ, তো তাই নিশ্চয়ই। বললো, আমাদের কেস মিশ্রা কেস তাই বললো না এই লেকচারে, মনে হয় যে হুম, পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝিবে। তো আমরা তো গাছের ভাষা বুঝতে চেষ্টা করতেছি। চেষ্টা করছি, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কিন্তু সত্যি, জানো তো তুমি যে বললে সেটা, যে এই যে গাছের দিকে যখনই আমরা তাকাই, বা গাছের পালা, বা গাছের পাতা, বা গাছের ফুল, বা গাছের উপর থেকে ঝরঝরে সিড পড়ছে, আমরা যেন একটা অন্য ডিমেনশনে চলে যাই। আমরা ওই খোঁজে যাই, খুঁজছি, কিন্তু তখন যেন মনে হয় এই পাতার আড়ালেই কোথাও রয়েছে, এরকম মনে হয়। এই পাতাটাকে সরালেই, বা এই পাতাটার যে সবুজ ভাবটা, ওর উপর যেন কেন আমি ভাসছি কোথাও, বা আমার সাথে কেউ কথা বলতে চায়, এরকম একটা ভাবনা আসে। নিশ্চয়ই ঠিক বলেছো তুমি, একেবারে সত্যি।
হ্যাঁ, আমার মনে হয় আরো গান আছে এই ধরনের, গাছের পাতা টাতা নিয়ে, জঙ্গল টঙ্গল নিয়ে রবীন্দ্রসঙ্গীত আছে। আমার মনে পড়তেছে না, কিন্তু আমার মনে আছে যে ওই ওই এরকম আছে। একটা গান আছে, শুকনো পাতার নূপুর বাজে, বাজে যে ঘূর্ণিমায়, জল তরঙ্গে এটা নজরুল ঝেলে। গীতি। নজরুল গীতি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। বাহ, কি সুন্দর, হ্যাঁ না? এর মধ্যেও পাতার ব্যাপার। শুকনো পাতার নুপুর বাজে, মানে যেই পাতাগুলো পা দিলে চট 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 করে বাজলো। বাহ, কি সুন্দর। কবিগুরু নজরুল ইসলামের গানও আমি খুব ভালোবাসি। তার যে গান, মা তারার গান, বা এই যে গানগুলো, অস্বাভাবিক। এমন মনে কতগুলো হয় যেন, কতগুলো গান খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এমন মনে হয় যেন কোনো অন্য ডিমেনশনের কেউ, মানে একটা ওই এনার্জি, যেটা আমরা রবীন্দ্রসঙ্গীতেও আহ, আহ, অনুভব করি, একটা এনার্জি, ওই গানের টান, ওই গানের যে লয়গুলো, এটা অদ্ভুত, সত্যি। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমাদের আশেপাশেই অনেক খবর লুকায় আছে, কিন্তু আমরা কি ডিসকানেক্ট করবো না। আচ্ছা, মামুন ডিসকানেক্ট, আচ্ছা যাই হোক। আহ তো এই আর কি। তো আমাদের আহ, আমাদের এই খবরগুলো যে একেবারে অপরিচিত তাও না, কিন্তু আমরা ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু আমরা ঠিক ওইদিকে অগ্রসর হতে পারিনি, অথবা অগ্রসর হওয়ার কথা আমাদের মনে ধরেনি। কিন্তু এখন যেহেতু আমরা আগের চেয়ে অনেক কিছু শিখেছি, বিশেষত আমাদের এই জ্ঞান এবং ন্যানো মেটেরিয়ালের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে শিখছি। আম, তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা যায় যে হচ্ছে, একজন জিজ্ঞেস করতেছে বাচ্চাদেরকে কিভাবে জ্ঞান দেওয়া যায়, মানে কি এরকম কোনো কিছু দেওয়ার দরকার নাই বিশেষ ভাবে, কারণ তারা হচ্ছে ওই নিজের থেকেই নিবে। তারা নিজের থেকেই পানিটা ব্যবহার করবে, অথবা নিজের থেকেই ব্যথা হলে এটা ব্যবহার করবে, কারণ কি যখন তারা নিজের থেকেই বুঝতেছে যে পরিবর্তন আমি টের পাচ্ছি। যেমন হচ্ছে যেমন আমাদের আমাদের বাসায় তখন গ্যাসের মাধ্যমে পানি বিশুদ্ধ করা হয়। বাইরের পানি খেলে আমি বাইরে পানি খাই না, কারণ আমার বাইরের পানি খেলে ভালো লাগে না। তো আমি বাসায় এসে পানি খাই। তো এই একটা জিনিস। এখন এই পানির স্বাদ অন্য পানির সাথে মিলে না। এমনকি আমি আমাদের একদিন আমি ইয়ে করছিলাম যে টেস্ট টেস্ট করছিলাম, ইয়ে কি বলে, আমাদের এখানে তো সব হসটস করে আসলে একজন জমজমের পানি পাওয়া যায় মাঝে মধ্যে। আমাদের বাসার পানি জমজমের পানির চেয়ে অনেক বেশি টেস্ট এবং অনেক বেশি ভালো। আমি নিজেই করছি, টেস্ট করে দেখছি। এখন আমি অন্যদেরকে বলি না এটা, কিন্তু আমার কাছে তাই। তো জমজম ব্যাপারটা একটু এর মধ্যে আমরা এখন এখন তো জানি একটু যে এর মধ্যে একটু গোলযোগ আছে, কারণ মক্কা মদিনা যেরকম ভাবে আমরা চিনি ঠিক ওই রকম না। খবর আসলে জেরুজালেমে, হ্যাঁ মক্কা মদিনায় না, এটা কেসও বলছে এ ব্যাপারে। কারণ উম এগুলো হচ্ছে কি বলে, আমাদের দুই বন্ধু ইসরায়েল এবং সৌদি আরবের ইয়ে আর কি ব্যাপার, সুতরাং এর মধ্যে কিছু গোলযোগ আছে। তো যাই হোক, সেটা এখন অনেক দিনের কথা, কিন্তু হয়ে আসছে। সুতরাং জমজমের পানি অত আহামরি কিছু না আর কি। এটা ওই হচ্ছে ইয়ে আমাদের এখানে, ছাড়া, হ্যাঁ টেস্ট টেস্ট করে আমি যা বুঝছি, সুতরাং এমন কিছু না। আচ্ছা বলো কি বলতেছিল। হ্যাঁ, আমাদের এখানে যেরকম গঙ্গা জল ছেটায় মন্দিরে, বা কোনো পুজো আচ্ছায়, বা গঙ্গা জল, কেউ মারা গেল তার অর্থিতে গেছে, তারপর এসে আবার তাকে গঙ্গা জল ছিটালে তাহলে পবিত্র এরম যদি লোক পবিত্র হয়ে যেত, তাহলে তো এত ধ্বংসই হতো না। তো সেই জল না, জল, ব্যাপার হচ্ছে আমরা আমরা ওইটাকে বুঝতে পারছি কিনা। ওই জলের কি আমাদের দরকার? সাধারণ পানীয় আমাদের কত কাজে, আমাদের ভেতরেও ওই পানি আছে। তো এখানেও এইসব চলে, আমাদের এখানে ভণ্ডামি, গঙ্গা জল,
না, নর্মদা জল, এই গং জল। গঙ্গা স্নান করলে বলে অনেক অসুখ ভালো হয়ে যায়, আমিও শুনি। হ্যাঁ। না হয়, হতো, আগে হতো, হবে। প্রত্যেকটা নদীর একটা বিশেষতা ছিল, কেন কি এগুলো এগুলো একটা একরকমের ইঞ্জিনিয়ার্ড প্রসেস। ওশেন থেকেই আসছে, আবার ওশেনেই চলে যাচ্ছে। কি করে হয়? এটা হয়, এটার সঙ্গে সম্ভব করা হয়েছে, পৃথিবীটাকে ওরকম করে স্ট্রাকচার করা হয়েছে। তখন ছিল, তখন এই নদীগুলো পবিত্র, যেখানে যেখানে নদী ভাসছে সেখানে সেখানে সিভিলাইজেশন ছিল। কিন্তু এখন আর তা নেই। তখন আহ, সাদা পানি, পিওর পানি বলে না, জল, সেটাই আবে জমজম ছিল, সেটাই মা গঙ্গা, সেটাই মা নর্মদা, মা লক্ষ্মী, যাই বলো। কিন্তু আজকে কি আছে? আজকে আমাদের ওই জলের ছেটার দরকার? আমরা হাজারো বছর থেকে এগুলো ক্রস করেছি, এই লাইনগুলো। এখন আমরা ওই লেভেলে এসেছি, মনে করো, আমি বলছি আর কি, কি আমরা বুঝতে পারি মায়ের প্রভাব, নদীর প্রভাব। নদী তো আমাদের, আহ, এই এই হ্যাঁ, আচ্ছা বলো তুমি, না, এখন নদী শেষ কথা, আমাদের প্রাণ শেষ করো দিয়েছে, তো। নদী আমাদের জীব ভাবে একসেপ্ট করেছে। নদী প্রত্যেকটা, আমাদের মধ্যেও জল আছে। যখন আমরা ওটাকে, ওই জলটাকে, ওই পানিটাকে ভাবি, তখন আমরা, আমাদের মধ্যে বলে আমরা তর্পণ করি। তর্পণ মানে আমরা যখন গ্র্যাটিটিউড ভাবে মনুষ্যত্বের আগে ঝুঁকি, সেই পানিটা কাজ হয়। সেই পানির ছেটা, যেটা বলে না, যে পানিটা আমাদেরই ভেতরে, নতমস্তক হয়ে আমরা বলি আমি প্রস্তুত আছি। সেই নদী বয়ে যায় তখন, যেটাকে আমরা সেলেস্টিয়াল রিভারও বলতে পারি, বা স্বর্গের দিবাত্মা, বা যাই বলো, পূর্ণাত্মা, যাই বলো। কিন্তু এই যে ছেটাছেটি আরম্ভ, মানে এই গঙ্গা জল, ওই এই মায়ার মধ্যে যে জোকড়ে নিয়েছে জিনিসটা, মায়ার যে নদী, সেই নদীটা ওই নদী না। সেই পণ্ডিত পুরোহিত এরা কিন্তু জানতো আগে। এই টেকনোলজি গুলো এদের কাছে অনেক হাজারো বছর ধরে ছিল। এই রথচাইল্ড এরা এই জন্য তো বেঁচেছে। ওরা গঙ্গা জলে বাঁচেনি, ওরা ওই টেকনোলজিতে বেঁচেছে। কিন্তু এটা এতই সিধা, এতই সাধারণ, যদি আমরা বুঝি আর কি। পানি, ও বলে না, আল্লাহ মেঘ দে পানি দে, আল্লাহ মেঘ দে পানি দে। পানি, আমাদের ভেতরের পানি। ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই। ওই নদী, ওই গঙ্গা, ওই নর্মদা, ওই পদ্মা, ওই মিয়ান রিভার। তো আমরা, আমাদের মধ্যে ওই সব নদীর জল আছে। বলছি আর কি, আমার এরকম অনুভব লাগে। আর এতে, এতে আমরা, আমরাও তো ওরকম, আমরাও তো আমাদের, আমরা কিরম তৈরি, আমরা কিরম তৈরি হয়েছি আস্তে আস্তে। এই ভেসেলটা কিরম তৈরি হয়েছে, প্লাজমার একটা বডি আছে, এনার্জি বডি আছে, ফিজিক্যাল বডি আছে, তার মধ্যে আর্টারিজ গুলো কেমন ভাবে যাচ্ছে। ঠিক তাই কসমিক বডি, যেটা আমরা ওয়ান সোল অফ পিস বলি, আমরা সবাই একটা চাবির ছোট ছোট ভাগ। আর এই চাবিটা হচ্ছে ওয়ান সোল অফ পিস। আর সেই নদীটা ওই সোল থেকে ভাসে, নিশ্চয়ই 100 বার। হ্যাঁ, আমাদের এখানেও তাই। এই গঙ্গার জল ছিটাচ্ছে, এই পদ্মার জল ছিটাচ্ছে, এই নানা জল ছিটাচ্ছে, এই মায়ার মধ্যে, মায়ার মধ্যে ট্র্যাপ হয়ে রয়েছে। আমরাও আছি, কিন্তু আমরা রাস্তাটাও দেখতে পাচ্ছি, দ্য রোড, দ্য পাথ অফ পিস এন্ড এনলাইটেনমেন্ট, সেটার মধ্যে আমরা পা দিয়ে দিয়েছি। সেটা এই বলতে চাচ্ছিলাম আমি। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো মশাই। আচ্ছা, হ্যাঁ, যেহেতু পানির প্রসঙ্গ উঠলো, তা আমি একটু এই ব্যাপারে একটু বলা যেতে পারে।
যেমন হচ্ছে আমাদের আমাদের একটা প্রথা আছে যে পানিতে আমরা দোয়া অথবা প্রার্থনা দিয়ে আমরা পানির উপর ফুঁ দিই। আমাদের এখানে সব জায়গায় আছে কম বেশি। তারপরে হচ্ছে যে পানি খেলে তা কোনো অসুখ হলে সেটা ভালো হয়ে যায়। তা এখন এটা কি আমরা সাধারণ পানিকে জমজমের পানি বানালাম নাকি, নাকি গঙ্গার পানি বানালাম? কথা হচ্ছে আমাদের নিয়তের মাধ্যমে আমরা পানিকে পরিবর্তন করতে পারি, পানির মধ্যে পানি ম্যাগনেটিক ফিল্ডকে ইয়ে করতে পারে, গ্রহণ করতে পারে। সুতরাং আমরা এর মাধ্যমে পানিতে ইয়ে দিলাম, তার পানি খেলো, তার ভালো হয়ে গেল। তা এখন আমরা এক কাজ করতে পারি, আমরা পানির মধ্যে ফু দিয়ে পানিটা দিলাম, তবে এগুলো একটু ড্রামা বেশি, সরাসরি আমরা করতে পারি না, যেটা আমি শ্রোতার সাথে করলাম। ওর পানি আমি সরাসরি এখান থেকে বললাম ওর ভিতরের পানি, অথবা আসলে পানি তো না, এটা এনার্জি ফিল্ড। কিন্তু জিনিসটা তো ওকে সরাসরি পাঠানো হলো, এখানে আমার কোনো একটা ইয়ে কি বল পানিতে ফু দেওয়া লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই, সরাসরি পাঠানো হয়েছে। তো আমরা এই প্রসঙ্গে আরো অনেক অনেক কিছু আমরা সাধারণত আমরা যেসব জিনিস চিন্তা ভাবনা করি দৈনিক প্রতিদিন, আমরা লক্ষ্য করি না আমরা কতটা দুশ্চিন্তা করি। আমাদের দুশ্চিন্তা আমাদের অসুখের কারণ। কারণ কি, আমরা তো আমাদের পানিতে বদ্ধ দিচ্ছি। আমরা এই কথা চিন্তা করি না কখনো, কখনো এই কথা চিন্তা করি না, কিন্তু আমরা দৈনিক করছি, প্রতিদিন প্রতিনিয়ত আমরা সকলেই করি। কিন্তু আমরা কখনো মন ভালো রাখে, যখন আমরা মন ভালো রাখি আমরা আমাদের পানিও ভালো থাকে, মানে আমাদের নিজের আভ্যন্তরীণ পানি। তা আমরা এই কথা চিন্তা করি না, দুশ্চিন্তা, অন্যদের কথায় রেগে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম আমরা জিনিস করি। এগুলো তো আমরা আহ, নিজেরাই নিজেদেরকে একভাবে অপমান করি, অসুস্থ করি। কিন্তু আমরা আমরা দায়িত্ব নেই না কখনো। আমরা এই দায়িত্ব নেই না যে আমরা আমাদের নিজেদেরকে ঠিক রাখতে পারি, ক্ষমতা আমাদের আছে। আমরা এটা অবহেলা করি এবং ভাব দেখাই যে আমরা হচ্ছে আমাদের এই কি বলে বিভিন্ন রকম ভাব আছে, আমি অমুক, আমি সমক, আমার তো রাগ করা উচিতই। কিন্তু এর ফলে যে কি ক্ষতি হচ্ছে সেটা তো আর আমি বুঝি না। আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতি সব অসুখের হচ্ছে, কারণ আমাদের পানি দূষিত হয়ে যাচ্ছে, আমাদের শরীরের পানি দূষিত হয়ে যাচ্ছে, শরীরের ম্যাগনেটিক ফিল্ড এর কারণে। শরীর খারাপ হবে না কেন? আমরা পানিতে ফু দিয়ে যে জিনিসটা করা হচ্ছে তার বিপরীতটা করা হচ্ছে। আমরা দৈনিক করি, সারাদিন ধরে করি, নামাজে বসেও লোকজন করে, অথবা কি বলে, মন্দিরে যায় পূজা করার সময় বলে অমুক লোকের আমার এই কি বলে প্রতিবেশী বখাটে, এর এই জিনিসটা খুব বদদোয়া করে। বদদোয়ার যে বদদোয়ার ম্যাগনেটিক ফিল্ড যে নিজের উপর প্রভাব ফেলতেছে, এটা তো আর বুঝে না, ঠিক না? তো এখন আমরা এইসব এটা খুব সাধারণ জিনিস, কিন্তু এটা তো আমরা প্রতিনিয়ত করতেছি, সব সময় করি। এদিকে লোকজনকে যদি আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি একটু আধটু, তখন লোকজন না, এসব কি আজে বাজে কথা, শরীর কি মনের কারণে হয় নাকি। কিন্তু এখন আমি যেভাবে বললাম, এখন কি এটা থেকে পরিষ্কার হলো না? প্রতিনিয়ত হচ্ছে এটা। ঠিক আছে, শ্বেতা, তুমি কিছু বলবা নাকি? যে তুমি যে বলছিলে না মশফিক, যে তুমি যখন আমাকে তোমার ভালোবাসা পাঠালে, তখন এখন আমি বুঝতে পারছি এই পানির কথা যখন হচ্ছে, এই পানির উপর প্রভাব পড়েছে নিশ্চয়ই 100 বার। আমি এনার্জি ওয়াইজে আর আমার আমি আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম, যেরকম একটা কাহিল ভাব ছিল আমার হাতে পায়ে সব জায়গায়, মানে আমি এত এত আম, উঠতে বসতে আমি এত কষ্ট পাচ্ছিলাম। আর আমার হাতে পায়ে পেনের কারণে আমার এত এনার্জি এক্সস্ট হয়ে যাচ্ছিল। সেই জিনিসটাকে আমি রেস্টোর করতে পেরেছি।
মানে প্রত্যেকটা সেলের পানি, প্রত্যেকটা আমার শরীরের পানি ঠিক ঠিক আস্তে আস্তে বদলিয়েছে ওই এনার্জি লেভেলে যেটা তুমি পাঠিয়েছিলে। এখন তুমি যখন পানির কথা বললে তখন আমি আরো বুঝতে পারলাম মশফিক, পানি আমাদের সবার মধ্যে, এই শুদ্ধ পানি আছে, শুধু আমরা ওটাকে বুঝতে পারি না। আমরা, তুমি যেরকম ওই প্রভাবটা আমাকে দিলে, আমি ওটাকে মন প্রাণ দিয়ে রিসিভ করলাম। আমি তখনও বুঝতে পারিনি, এখন আরো বুঝতে পারছি যে তুমি যে বোঝালে পানির কথা, এই পানিটা আমি এখন আরো বুঝতে পারছি। সত্যি এই পানিটা হচ্ছে ওই স্বর্গের মা গঙ্গা মধ্যে তুমি পাল্টে দিলে। বাহ, খুব সুন্দর বলে তুমি বোঝালে মশফিক। আমার মধ্যে গঙ্গা বইছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের আবার একটা গান আছে না, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। হ্যাঁ, আছে না, হ্যাঁ, গঙ্গা আমার মা, মানে অনেক টান আছে এর মধ্যে। হ্যাঁ, এই টান আছে। গানটা, হ্যাঁ, পদ্মা আমার মা, এই তো বাঙালির গান। হ্যাঁ, তার ভালোবাসা এবং একই একই দুইটা প্রবাহ, খুবই হ্যাঁ, সুন্দর। একই কারণ মানে, আমাদের আমরা, হ্যাঁ, হ্যাঁ, আমরা এই আমাদের গানগুলো আমরা আমরা সব মানুষই তো একই একই মানুষ, তার বিভিন্ন একই মানুষ। প্রবাহ, বিভিন্ন মানুষ। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তোমার 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 ভালোবাসা প্রাণের প্রভাব আমার মধ্যে পড়লো কি করে? কি করে হলো এটা? হুম, কেন কি আমরা একরকম, এই জন্যই তো হলো, তাই তো? নালে তো হুম। এটা সম্ভব ছিল না। এটাই আমাদের বলা হয় ওয়ান। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। আমার পানির উপর অনেক প্রভাব পড়েছে, যেটাকে যদি আমি বলি সেলেস্টিয়াল রিভারের মতন আস্তে আস্তে পাল্টাচ্ছে, সেটা পাল্টালো, শুরুয়াত হলো তোমার প্রভাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। আমি আবার আ- ইমোশনাল হয়ে যাই মাঝে কথা মাঝে। হচ্ছে যে আমার হ্যাঁ, দরকার ছিল না, তুমি যদি নিজেই নিজেই করতে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি আমি আমি কিন্তু তুমি নিজে করলে আমার আর করতে করার দরকার পারতাম, ছিল না। ছিল হ্যাঁ, না। কিন্তু কিন্তু জানো তো মশফিক, তখন আমি এই কেওসের মধ্যে, আমি ওই 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 আত্মার কথাটা আস্তে আস্তে ধুমিল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আম, দিশাহারা বুঝেছি হয়ে গেছিল যাদের বলে বাংলায়। সেই সেই হিসাবে আর কি। দিশাহারা হয়ে যায় না মুশফিক, বাংলায় আমার যে একটা ফোন শব্দটা কল আসছে, আমি একটু 2 মিনিটের জন্য তুলছি। আচ্ছা। হ্যালো। আমি গানটার কথা বলি। একই আশা ভালোবাসা, এক হৃদয়ের একই আশা, দোয়েল কোয়েল পাখি ঠোঁটে একই মূর্ছনা। মানে সব হুম, সব সব প্রাণীকে একাকার করে দিছে। হুম, এই আমার তাই। আমার একটা কল এসেছিল মশফিক, ওই ইন্টারনেটটা ও বারবার আচ্ছা, খারাপ তুমি হচ্ছিল না, তো ওই ছেলেটা, হ্যাঁ, ওই ছেলেটা, অসুবিধা একটা নাই। ছেলে, এই সাথী, ওই গানটা হ্যাঁ, আবার বলো, ইয়ে বুঝবে কি বলে শ্বেতা, মজা লাগবে সত্যি শ্বেতা, একই কারণ আমি তো আশা গানের, ও তো গানের। ভালোবাসা, একই আশা ভালোবাসা, এক হৃদয়ের একই আশা, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা। বাহ, কি সুন্দর। তোমার কাছে সব গানের না, খুব সুন্দর, খুব সুন্দর। ইয়ে এর গানগুলা হচ্ছে গিয়ে খুব মানে মানে ইয়েকে ইয়ে ভিতরে টাচ করে। নিশ্চয়ই, 100 বার, 100 বার। আমরা আমরা যে কত সংবেদনশীল, আমরা বোধহয় ভুলে গেছিলাম, 1000 বছর ধরে ভুলেছি। এটা আমরা এখনো ভুলে যাই মাঝে মাঝে, যেরকম আমি যখন পড়ে গেলাম বাথরুমে, আমি এরকম 2-3 বার আরো পড়েছি। আর তখন আমার এত মানে, আমার যেরকম, আমি যেরকম আমার নিজের মধ্যে থাকি না, আমি চিন্তা করতে থাকি আমি কি করে ঠিক হব। ওই ঠিক হওয়ার, যেটা মশরুফ বলছিল, আমার মধ্যেই ছিল, কিন্তু তাও আমি ওটার উপর বিশ্বাস করতে পারছিলাম না, ওটাকে ধরতে পারছিলাম না। যখন তুমি, মশফিক আমাকে বললো, তখন আমি শান্ত হলাম আস্তে আস্তে। নালে আমি একটা ভিকটিমের মতন হয়ে যাচ্ছিলাম। 100 বার, 100 বার, নিশ্চয়ই নিশ্চয়ই। তো তো আমাদের এই জিনিসটা আমরা হচ্ছে, তো এখন কেস মাঝে মাঝে বলে যে আমাদের জ্ঞান হচ্ছে
জ্ঞানের কি কোনো দরকার আছে? আমরা যখন আত্মার মাধ্যমে সরাসরি করতে পারি। এখন এনার্জি ফিল একজন আরেকজনের কাছ থেকে পাঠাতে পারে, পানিরও দরকার নাই, জ্ঞানেরও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, আমরা সরাসরি যদি আত্মার পর্যায়ে কাজ করি। এখন এই জিনিসটা এমনকি আমাদের প্লাজমা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে যার মাধ্যমে এগুলো পাঠানো হচ্ছে, এনহান্সমেন্ট ইউনিটের মাধ্যমে পাঠানো হচ্ছে, এবং এটা আমাদের গেমের মাধ্যমে করা হবে। গেমের মাধ্যমে শরীর ভালো করা যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। তাইলে আর কি থাকলো বাকি? এইটা তো আসতেছে। আমাদের গেম তো এই সাধারণ গেম না, গেমের মাধ্যমে এগুলো তো করা হতে যাচ্ছে। তো এখন হ্যাঁ, গেমের মাধ্যমে করা সম্ভব, কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ রিজনাল হতে পারি। গেমের উপর নির্ভরশীল, এটা নির্ভরশীলতা না, গেমের মাধ্যমে দেখা যাচ্ছে, বোঝানো হচ্ছে যে এত কত সহজ এটা করা যায়। আমরা যদি এখন এই সহজ জিনিসটা আমাদের আমাদের বাংলা শব্দটা খুব সুন্দর, আত্মস্থ করি, তাহলে গেমেরও দরকার নেই। ক্রমেই আমাদের স্বয়ংসম্পূর্ণ বেড়ে যাবে, কিন্তু ইতিমধ্যে আমরা গেম খেলতে পারি। তো এই জিনিস এখন যেমন হচ্ছে, কি বলে, রিক বলতেছিল একটু নলেজ শিকার ওয়ার্কশপে যে তার একসময় মন খারাপ হয়েছিল, তো গেম খেলে তার মন ভালো হয়ে গেল। এখন গেম খেলে মন ভালো হয়েছে, কিন্তু মন তো আমরা নিজেরাই ভালো করতে পারি, গেমের দরকার আছে? আমাদের নিয়তের উপর নির্ভর করে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে 2-1 মিনিটের জন্য আমরা বিব্রত হতে পারি, কিন্তু নিয়তের জোর যখন যথেষ্ট বেশি, এটা সহজেই সেরকম হবে। নিশ্চয়ই মশাই, নিয়তটা হচ্ছে ওই হ্যাঁ, হ্যাঁ, ইনার্শিয়া, হ্যাঁ। 100 বার। সেটা আমরা, এখন হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো, তুমি বলো, না না, তোমার তুমি, কথা। আমি এই শুধু বলছিলাম যে তুমি যে নিয়ত বলছো না, এটা মানে এটা একটা ট্রু ফর্ম, একটা, যেটা আমরা চাই, ওটা নিয়তটা। যেরকম অনেকেরা বলে না, ও আমার খারাপ করেছে, ওটাও হয়। আর আমরা চাই যে পুরো পৃথিবী এ শান্তিময় হোক, এই একটা নিয়ত। নিশ্চয়ই 100 বার আমি আমি এটা বুঝেছি, যখন না নিয়ত করা হয় তখন সেইভাবেই নিয়ত করতে হবে। হঠাৎ হঠাৎ করে এরকম আমরা ভাবি না, ওই চাই এই চাই, বা ওরম হলে তাহলেই হবে। তোমার নিয়তে কি আছে সেটা বলো, নিয়ত করো, ইনার্শিয়া, তাহলে তো ইনিশিয়েট হবে। 100 বার, 100 বার। কত মেল, মশফিক, মানে আমরা কিরকম এগুলোকে আম, একটা হেভেনলি জিনিস ভাবতাম, বা একটা, এটাকে সাইন্টিফিক্যালি কিছু করে এক্সপ্লেন করো তুমি, যে আমরা কি করে ওটাকে এনহ্যান্স করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, অদ্ভুত লাগে আমার মাঝে মাঝে। আর ফরচুনেটও লাগে কি আমরা এরকম বুঝতে পারি। এই বলছি আর কি। না, আমরা এটা তো এখন করতেছি, যেমন ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেসে আমরা বলছি যে শান্তি আসতেছে, আসছে, আসা আসা শুরু হয়ে গেছে। এখন তো আর এখন তো আর থামায় রাখা সম্ভব না। আমাদের আমাদের যে আমরা যেসব উইশ করতাম সেগুলো তো এখন বাস্তবায়িত শুরু হয়েছে। তা আমি তো এইভাবেই এখন যে ইন্ট্রোডাকশন গুলো করলাম, যে সেদিন যে আমাদের সকালের আলো দেখা যাচ্ছে, আলোর রেখা আমরা দেখতে পাচ্ছি, শান্তির আলোর রেখা এখন দেখতে পাচ্ছি, কেশ ফাউন্ডেশন কাজের মাধ্যমেও, যুদ্ধের পরিবর্তনের মাধ্যমে, অনেক কিছু অনেক ভাবেই লোকজনের সচেতনতা অনেক বাড়ছে। সকলেই, গভর্নমেন্ট গুলো সব চোর বাটপার, এটা তো সকলেই টের পাই গেছে, ক্রিমিনাল চোর বাটপার যা আছে সবগুলো একসাথে, এখন তো সকলেই বুঝে। এখন তো এদের আর নামও দেওয়া হয়েছে এপস্টিন ক্লাস, সব দেশেই আছে। হ্যাঁ, আমাদের এখানে তো মোদিকে নিয়ে যা তা,
মানে এটাই। মোদির যা ছবিগুলো আসছে, তাই। মিম গুলো আসছে, তো অসভ্য টাইপের বাচ্চারা সব বানিয়ে রেখেছে। আর মানে হ্যাঁ, এখন ওই, বাচ্চারা তো সচেতন, ইয়াং জেনারেশন তো আমাদের হ্যাঁ সেকেলে লোকদের তুলনায় যে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে এইসব এইসব ইরানের যে ওই যে লেগো ভিডিও আছে ইরানের, এটার হ্যাঁ হ্যাঁ মাধ্যমে হ্যাঁ সচেতনতা বাড়তেছে। এগুলো তো নিউজের চেয়ে অনেক মজা দেখতে। হ্যাঁ, মজা লাগছে আর কি। আর এই মজাতে, নিউজ তো বোরিং। হ্যাঁ, আচ্ছা এই মজাতে, এই নিউজগুলো ওই না, মানে এই মজাতে একটা ইয়েও আছে, ট্রুথফুলনেস, একটা সত্যি হ্যাঁ, ব্যাপার আছে, সেটাই। যেটা লোকজন জানতে হ্যাঁ, তো পারছে। মজা করে সত্যি কথাও বলা যায়। হ্যাঁ, তোমাদের তোমাদের যে যে প্রাইম মিনিস্টার শ্রীমান ইউনূস, তাই তো, নাম তো তাই, না, এখন ওনাকে ইউনুস না, এখন আবার বদলাইছে। রদ আবার বদল বদলেছে। হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন তো বদলেছে, ইউনূসের, ইলেকশন হলো আচ্ছা, না যখন হ্যাঁ। ইউনূস জি ছিল, তখন হুম। তখন আল জাজিরাকে একটা কোশ্চেন করেছিল কি ইন্ডিয়ার মিডিয়ার ব্যাপারে কি বলতে চান, তো এত জোর হাসি দিল, ওর সাথে আমারও হাসি পেয়ে গেছিল। বলছিল আচ্ছা। বলো না, ওদের কথা আর বলো না আমার কাছে। আমি ভাবলাম হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ও হাসছে কোনো কারণ আছে, আমিও হাসছি, ওর সাথে সাথে আমিও হাসছিলাম। এই বলতে চাচ্ছিলাম মুশফিক। তো যাই হোক, তো তো আমাদের এখন বেশিরভাগই সরাসরি করা সম্ভব। কথা হচ্ছে লোকজন আহ, কি বলে, আমাদের উল্টাপাল্টা খবর অথবা মিথ্যার পাঁকে পড়ে, মিথ্যা বিভিন্ন জায়গা থেকে আসছে, অথবা আবোল তাবোল খবরের পাকে পড়ে দুশ্চিন্তা করে, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে একটা সহজ ব্যাপার হচ্ছে যখন আমরা ভয় পাই, এটা কিন্তু সবচেয়ে সহজ উপায় বোঝার যে আমাদের ইমোশন তৈরি হয়েছে। তখন আমরা যদি ভয়ের থেকে সরে আসি, তখন কিন্তু অনেক কিছু অনেক সহজ হয়ে যায়। যখনই মনে ভয় ধরে, তখনই হচ্ছে আমাদের সচেতন হওয়ার দরকার যে আমার হচ্ছে প্রতিরোধ করার ক্ষমতা আমি ব্যবহার করতেছি না। তখনই সচেতন হওয়া যাবে, আমি তো করতে পারি, কিসের ভয়। এটা একটা উপায় অথবা টেকনিক। তো যাই হোক, এই হচ্ছে আহ কি বলে হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের অনুভূতির মাধ্যমে অগ্রসর হই, যেটা আমরা ট্রান্সমিটেশনের ক্ষেত্রে বলা যায়, বা অন্যান্য ক্ষেত্রে আমরা যদি আমাদের আভ্যন্তরীণ অনুভূতিকে মর্যাদা দেই, সমৃদ্ধ দেই, এবং ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, এটা মনে রাখি, তাইলে হবে। আর তেমন কিছু করা লাগে না, ভালোবেসে সখী। এই হচ্ছে রিয়েলি সহজ উপায়। তো এছাড়া আর কিছু বলার আছে নাকি? আজকে আজকে তো মোটামুটি সবই কভার করা হয়েছে কম বেশি। আর আমি গাছের ইয়েটা একটু গল্পটা করে, পুরা বলা হয় নাই, গাছের গল্পটা পুরা বলা হয়নি। গাছের গল্পটা তুমি বলতে চাও? তুমি বললো কোন দিকটা, তুমি কোনটার কথা বলছো? গাছের হচ্ছে যে গিয়ে যে ইয়ে কার্বন ডাই অক্সাইড নাই ইয়ে থেকে, বাতাস থেকে। হ্যাঁ, ওটা তো বাতাসে বলছি। যে বাতাসে যে কার্বন ডাই অক্সাইড আসে সেটা তো কসমিক রে থেকে আসে, সেটা হচ্ছে কি কসমিক। হ্যাঁ, সেটা ঠিক। ও, আরেকটা জিনিস বলা হ্যাঁ হ্যাঁ, হয়নি কসমিক, ঠিকই। হ্যাঁ এটা বলো, কসমিক রেটা কিভাবে, কসমিক মানে স্রষ্টা কিভাবে তার স্বরূপ, তার ইয়ে কি, মিস্টার কে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আহ, তুমি যেটা বহন করো সেটা হচ্ছে গিয়ে আমারই সবকিছু, এই জিনিসটা তুমি বলো, গাছের মাধ্যমে আমাদের মাধ্যমে যেটা হ্যাঁ, বলো। এটা বলা হয়নি। আচ্ছা, হ্যাঁ, এটা বলা হয়নি, ঠিকই বলছো। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। এখন মনে হয় আজান হবে। আচ্ছা, একটু স্থগিত রাখতে হবে।
আচ্ছা, এখন নিয়ে আদান বন্ধ শেষ হয়েছে। তো যেটা হচ্ছে কি, যখন কার্বন ডাই অক্সাইড যে গাছ যেটা গ্রহণ করে, সেটা এনার্জি শুধু আমরা যেটাকে বলি সূর্যের থেকে যে এনার্জি আসতেছে সেটা না, সূর্যের বাইরেও বিভিন্ন পর্যায়ে গ্যালাক্সি, ইউনিভার্স এবং স্রষ্টার থেকেও যে এনার্জি সেটা আসতেছে, সেই এনার্জি কসমিক এনার্জি, বিভিন্ন লেভেলের কসমিক এনার্জি, যেটা এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কাছে পৌঁছাচ্ছে। তা আমরা তো মনে করতাম যে সূর্যের আলোতে গাছ বড় হয়, শুধু সূর্যের আলো না, সূর্যের আলো এমনকি আমাদের গ্যালাক্সি এবং ইউনিভার্সের আলো এবং স্রষ্টার আলো তো আমরা বড়, মানে গাছপালা ঠিক থাকে। আমরাও একই জিনিস করি, কিন্তু আমরা আংশিক ভাবে করি, শতকরা 20 ভাগ আমরা করতে করি না আর কি। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরাও করি, কিন্তু এবং আমরাও এই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি। এমনকি আমরা যখন একজনকে চুমু দেই, তখন হচ্ছে ওই কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়, এবং এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আমরা বিভিন্ন একজনের থেকে আরেকজনের এনার্জি ট্রান্সফার হয়। আমরা সরাসরি কসমিক এনার্জি লেভেল থেকে এনার্জি পাই, আবার একে অপরের মধ্যে আদান প্রদান করি। এবং অনেক ক্ষেত্রে আমরা আরেকজনকে আমাদের ভালো লাগে এই কারণে যে তাদের তাদের যে কার্বন ডাই অক্সাইড লেভেল অথবা এনার্জি লেভেল, আমাদেরকে আমরা সেই এনার্জি লেভেলে আমাদের নিজেদের সমৃদ্ধি হয়। আমরা সাধারণ আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে হয়, অন্যান্য যারা কাছাকাছি লোকজনের থেকেও হয়, আবার আবার ক্ষেত্র বিশেষে পরিবেশের কারণে অথবা আহ নিজেদের উন্নয়নের কারণে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আশেপাশের লোকজন আমাদেরকে তাদের এনার্জির মাধ্যমে আমাদেরকে কি বলে আহ, অন্যদিকে নিয়ে যাবে, যে যাওয়ারও চেষ্টা করে, এটাও হয়। সুতরাং এই কসমিক এনার্জি অথবা যেটা কার্বন ডাই অক্সাইডের পর্যায়ে চলে আসে, সেটা আমাদের একে অপরকে আমরা প্রভাবিত করি, এবং আমরা হচ্ছে আহ, এই এনার্জি লেভেল আমরা ব্যবহার করি প্রতিনিয়ত। রাত্রেবেলা আমরা যখন কারোর সাথে ঘুমাই, তার তার কার্বন ডাই অক্সাইড তো সে নিঃশ্বাস ছাড়তেছে, সেটা তো আমরা গ্রহণ করি। আমরা সবসময় অন্যদের, কোনো একটা ঘরের মধ্যে বসে আছে, অনেক লোকজন আছে, তো সেই কার্বন ডাই অক্সাইড তো আমরা অন্যদেরকে প্রভাবিত করতে। এখন আমরা এই 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 কথাটা যদি আমরা আরেকভাবে চিন্তা করি, এদের মধ্যে এখন একটা ঘরের মধ্যে অনেক লোকজন আছে, তার মধ্যে একজন লোক অনেক বেশি সমৃদ্ধ, তার কোনো কথা বলার দরকার আছে, সে এনার্জি সরাসরি পাঠাতে পারে সমস্ত ভাবে। লোকজন এটা জানে না, বুঝেও না, এবং এরকম লোকজন আছে এবং এরা করে ওইটা। একভাবে আমরা যখন ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেস মিটিং করি, ওখানেও ঠিক একই জিনিস হচ্ছে, আমরা সব সারা পৃথিবীতে এই এনার্জি পাঠাচ্ছি, এবং ওখানকার বিভিন্ন দেশের লোকজন আছে, সকলে সম্মিলিত ভাবে এই কাজ করতেছে। সুতরাং আমরা কসমিক লেভেলের এনার্জি, কসমিক রে আমরা সবসময় ব্যবহার করতেছি, এবং আমাদের কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বস্তু জগতে আমাদের এই এনার্জি আদান প্রদান হচ্ছে। কিন্তু আমরা সরাসরিও করতে পারি, কিন্তু যারা হচ্ছে বস্তু জগৎ সম্বন্ধে শুধু জানে, তারা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বিভিন্ন এনার্জি ইয়ে করে, আদান প্রদান করে। কিন্তু আমাদের ক্ষমতা, আমরা ওই কসমিক এনার্জির লেভেলেই আমরা কাজ করতে পারি সরাসরি, কোনো কার্বন ডাই অক্সাইডের দরকার নেই। তো এই জিনিসটা বলার দরকার ছিল, সাথী ভালোই মনে করে করাই দিচ্ছে, যে কসমিক রে সাইডটা বলা হয়নি। এবং আমরা ব্যবহার করি, গাছপালা তো আমাদের চেয়ে ভালো এটা যে আমরা ব্যবহার করতে, স্বপ্ন বেশি দেখার সক্ষম। সময় কিভাবে কানেক্ট করি কার্বন 14 16 এর সাথে, সেইটা বললো। হ্যাঁ, ও আচ্ছা, কার্বন 14 16 এবং 6 এর ব্যাপারটা। আচ্ছা, কার্বন 14 মানে কি, আমরা যখন রাত্রেবেলা এই এনার্জি আমরা সহজে ঘুমাই যখন, তখন আমরা ওই লেভেলের এনার্জি আমরা সহজে গ্রহণ করতে পারি, কারণ আমাদের আত্মা তখন আমাদের শারীরিক আত্মার মাধ্যমে প্রভাবিত হয় না, আমরা সুতরাং সরাসরি সংযোগ করতে পারি। ফলে আমরা অনেক সহজে এই কার্বন 14 16 লেভেলের এনার্জি গ্রহণ করতে পারি। তো এই হচ্ছে আর একটা ব্যাপার, যেটা
রাত্রেবেলা আমরা ঘুমাই যখন, তখন আমাদের আত্মা এই জিনিস করতে পারে। এবং দিনের বেলা যেহেতু অনেক বেশি ব্যস্ততা অথবা আশেপাশে অনেক ফিজিক্যালিটির ব্যাপার বেশি হয়, সুতরাং ঘুমটা অত ভালো হয় না। রাত্রে সবকিছু নির্জন হয়ে যায়, আত্মা তখন স্বাচ্ছন্দ্যে কি বলে করতে পারে আর কি, কার্বন 16 এবং 14 লেভেলের জন্য কি করতে পারে। তো আহ, এটা হচ্ছে বাহ্যিক প্রকাশ কার্বন 16। তা আরেকভাবে আমরা যদি উল্টা দিকে যাই, গ্র্যাভিটেশনাল সাইডে যাই, তখন হচ্ছে কার্বন সবচেয়ে সরাসরি উপায় স্রষ্টার সাথে সংযোগ করার। আসলে কেস বলে নাই কিভাবে, কিন্তু আসলে হচ্ছে কার্বন 6, যেখানে কোনো নাই, যেখানে কোনো নিউট্রন নেই। কার্বন 6 মানে নিউট্রন নেই, শুধু প্রোটন ইলেকট্রন। তো একভাবে এটা হাইড্রোজেন লেভেলের সাথে ম্যাচ করতেছে, কারণ হাইড্রোজেনের লেভেলটা কি, প্রোটন ইলেকট্রন এনার্জি, শুধু প্রোটন ইলেকট্রন এনার্জি। তো ওখানেও ব্যালেন্স প্রোটন ইলেকট্রন এনার্জি। কি বলে, আমি এটা বলতেছি, এটা কেস বলে নাই, কিন্তু আমি বলতেছি কারণ এটা সহজেই বোঝা যায়। কারণ উম, যখন কার্বন 6 এর কথা বলি, তখন 6টা প্রোটন 6টা ইলেকট্রন, এবং জাস্ট হাইড্রোজেনের মতো একটা প্রোটন একটা ইলেকট্রন, এবং ব্যালেন্স কন্ডিশন, মানে ডাইনামিক্যালি ব্যালেন্স কন্ডিশন, এই আর কি। তো এটাই হচ্ছে সরাসরি পথ, এটা আরো সহজ। একটা কথা বলছে তো, সেটা হচ্ছে গিয়ে আমরা ইয়ে স্রষ্টার ফিল তো হাইড্রোজেন ফিল। তো আমরা আমাদের চরিত্রের হুম মাধুরী দিয়ে, আমাদের চরিত্রের সৌন্দর্য দিয়ে আমরা আমাদের ফিলটাকে সরু করে, মানে একদম মানে কি বলে, একদম বিশুদ্ধ করে ইয়ে স্রষ্টার ফিল্ডের কাছাকাছি নিতে পারি আমাদের চরিত্রের মাধুরী দিয়ে। আমাদের সুন্দর, আমাদের হচ্ছে গিয়ে আমাদের যেসব সুন্দর গুণাবলী গেছে, আমাদের যে ইমোশন, সুন্দর ইমোশন গুলা দিয়ে ওই ইয়েটা, ওই আমাদের যে ফিল যেটা রিফ্লেক্ট করি, মানে যেটা আবার ফিরে যায় স্রষ্টার কাছে, সেই ফিলটাকে মানে একদম বিশুদ্ধ করে স্রষ্টার হাইড্রোজেনের ফিল্ডের কাছাকাছি নিতে পারি, যাতে আমরা স্রষ্টার আরো কাছে সহজে যেতে পারি। এটা বলছে তো মিস্টার কেস। এটা ঠিক বলছো, এটা এটা ভালো বলছো। হ্যাঁ, খুব সুন্দর হুম। বলেছো, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা খুবই, হ্যাঁ। এই আর কি, তো যে খুবই ভালো হলো, এই জিনিসটা মনে করায় ভালো হলো, এবং তুমি নিজেও কিছু অ্যাড আর করছো, আর খুবই আর আছে। আরেকটা কথা বলছি যে আমরাও তো ইয়ে কসমিক রে, মানে আমরা ঠিক কার্বনের ফিল বা এটা গ্রহণ করি না, আমরা সেই শক্তিটা গ্রহণ করি, ইনার্শিয়াটা গ্রহণ করি। এবং আমাদের শরীরের ভিতরে, আমাদের রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, আমাদের যে আছে, আমাদের যে আমাদের যে ইয়ে ফুসফুস, আমাদের যে হার্ট, আমাদের সবকিছুর সেল যে তৈরি হয়, এগুলো এই কার্বন দিয়ে তৈরি হয়। যেমন গাছের যেমন হচ্ছে গিয়ে ডালপালা সবকিছু মূলত কার্বন, কসমিক রে কার্বন দিয়ে তৈরি হয়, তেমনি আমরাও পুরাপুরি কার্বন দিয়ে তৈরি। সুতরাং গাছের সাথে আমাদের তেমন কোনো অমিল নেই, এটা বলছে। আমরা সব এক। হ্যাঁ, ওই কি বললে, কাঠ পোড়ালে কয়লা হয়, মানুষ পোড়ালে ওই একই অবস্থা। তো এই যে তোমাদের ইন্ডিয়ায় তো করা হয়, মানুষকে পোড়ানো হয়, হ্যাঁ, অগ্নি হ্যাঁ, সমাধি যাকে ওই, বলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের কার্বনে অগ্নি সমাধি পরিবর্তিত দেয়, কার্বনে হ্যাঁ, ওই অ্যাশই হয়, মানে ঠিক বলেছো অ্যাসই তুমি হয়। হ্যাঁ, ওই, হ্যাঁ, ছাই হয়ে যায়, ছাই ভস্ম বলে না, আবার ছাই ভস্ম হুম হয়ে গেল, মিশে গেল, এই যে, কার্বনই হয়ে যায় শেষ পর্যন্ত, যেরকম হুম গাছপালা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে যেরকম গাছপালা, তুমি ঠিক বলেছো মশাই। এগুলো একটা, এখন আমি এগুলো আমরা সব নজর দিচ্ছি এই জিনিসগুলো, খুব সুন্দর বলে বলেছো সাথী, এই শ্বেতা, যে সত্যি এই মেলটা কত আমরা দেখতে পেয়েছি কতবার। ঠিক বলেছো, 100 বার 100 বার। আমার এখন আর কিছু। একটা গানও মনে হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের একটা গান আছে, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিত। তাই
তাই কি, তাই আর মনে নাই, তাই তোমার আনন্দ আমার পরে। বাহ, কি সুন্দর! কি সুন্দর তুমি গানগুলোকে জানো। আমি তো প্রায় ভুলেই আমার গেছি। এই কথাগুলো আগেও শুনে এটা আগেও শোনা, কিন্তু এখন আরো ভালোভাবে বুঝিয়ে মানেটা কি। হ্যাঁ, ঠিক বলেছো তাই। একেবারে একেবারে সত্যি কথা। এগুলোর মানেগুলো যেন আমরা আস্তে আস্তে বুঝতে পারছি আরো, আর মানে ডিপ ভাবে আর কি। হুম। যেটা আমাদের, আমরা আগে কিন্তু ওটাকে গেতাম কিন্তু অত বুঝতাম না, এখন বুঝি। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। তোমায় তোমায় নইলে ত্রিভুবনেশ্বর আমার প্রেম হতো যে মিছে। বাহ! খুবই সুন্দর, খুবই সুন্দর। সত্যি, আমি মাঝে মাঝে আমি গাছের দিকেই তাকাই, আর গাছের ওই একেবারে চূড়ার পাতাগুলো থাকে না, ওই পাতাগুলোতে আমি গতকালও বসে দেখছিলাম, ওই চূড়ার পাতাগুলোতে যেন ওই ওই দিনের আলোগুলো যেন ছিল, যখন আমার বাবা আমাদের এইসব রবীন্দ্রনাথের কবিতা গান এগুলো শোনাতো। আমার বাবা খুব ভালো তবলা বাজাতো, থিয়েটার বিয়েটারের যাত্রাও করতো। খুব ভালো আর্টিস্ট ছিল। তো আমার বাবা আমাদের গান গেয়ে শোনাতো, বা আমাদের তবলা বাজিয়ে শোনাতো, বা রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে, নজরুল গীতির ব্যাপারে বলতো। বা কেন কি আমরা এমপিতে থাকতাম, মধ্যপ্রদেশে থাকতাম, মানে থাকি এখনো। তখন আমার বাবা বাংলা বই এনে দিত আমাদের, অ আ রস্বই দীর্ঘই এগুলো আনতো। তার ফলে আমি অনেকগুলো জিনিস শিখে গেছি। আর ওই গতকাল বসে ওই গাছেরই চূড়ায় যেন গাছটা আমাকে বলছে যে এই যে এই আলোটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ওই ছোট শ্বেতা বসে আছে, তোমার বাবা তবলা বাজাচ্ছে। ঠিক সেই পর্যায়ে আমি চলে গেছিলাম। এত আনন্দ আমার হলো কালকে, গতকাল, কি বলবো। এই আর কি বলছিলাম যে সত্যি ওই গাছের উপরে চূড়াতেই আমি যেন এটা দেখতে পেলাম। তুমি এত সুন্দরভাবে বললে সেটা, সত্যি আমি যেন ছোটবেলায় পৌঁছে গেছি। তখন আমরা আবৃত্তি এটা করতাম। সাথী, কিন্তু এটা শ্বেতা, শ্বেতা না, এটা সাথী, এটা আরেকটা। সাথী? আচ্ছা, সাথী এসছে। এটা তুমি না, এটা আরেকজন। আচ্ছা, হ্যাঁ, ওই আমি ওই ছোটবেলার কথা বলতে বলতে ব- বুঝছিলাম। আর আমার আমার বাবা যখন ছিল, সেই কথাগুলি, এই রবীন্দ্রনাথের সঙ্গীত গুলো যেন আমাদের, রবীন্দ্রনাথের সঙ্গীত, সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নাচ, গান, আঁকা, আর তার সাথে তোমার আহ এই রবীন্দ্রনাথের গল্প নিয়ে নানা রকমের সত্যজিৎ রায়ের সিনেমা, এই এত অদ্ভুত লাগে ওই দিনগুলো। এখন যেন আবার ওই দিনগুলো ফিরে আসছে, এরকম একটু লাগছে। এরকম মনে মনে হচ্ছে আমার। মনে করো আহ আলো, মানে করে এই যে ইলেকট্রিসিটি গুলো আমার এত অসুবিধা লাগে মাঝে মাঝে, কি আমি লাইট গুলো বন্ধ করে বসে থাকি, একটা ছোট্ট আলো অন্য কোনো রুমে জ্বলছে, সেই আলোতেই আমার ভাল লাগে। তখন আমি নিজের আলোটাকেও দেখতে পাই, ভেতরের আলো, আমার ভিতরের আলোটা যেন আমি দেখতে পাই, দুই চোখের কোণায় দেখতে পাই। এরকম একটা, মানে একটা, মানে কারো, এত কেয়স তো আছে, নিশ্চয়ই এটা বলার আছে, কিন্তু তার মধ্যে যে আনন্দটা পাচ্ছি সেটা অসাধারণ। যেটা আমি, কি বলবো, আমি পড়ে গিয়ে আবার রিজুভিনেট হলাম। তুমি আমাকে ভালোবাসা পাঠালে মশফিক, আর তার ফলে আমি অনেক কিছু আরো বুঝতে পেরেছি। যেরকম বলে না, একেবারে মানুষের যেন চোখ খুলে যায়, ঠিক সেরকম। তুমি যখন বলো, তখন আমি আরো জিনিস বুঝতে পারি। আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার শরীরে কোনো এফেক্ট পড়ছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। আমি মাঝে মাঝে, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ। হ্যালো শ্বেতা, তুমি কি আসো নাকি? না, না, কোথায় আছি গেলে? আছি। আমাকে শুনতে আচ্ছা পাচ্ছ তো? আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমি শুনতে এই পারো, বলতে চাচ্ছিলাম। শুনছিলাম। এই বলতে আচ্ছা। চাচ্ছিলাম মশফিক, এই আচ্ছা। আমি মানে ও ভালোবাসার অনুভব করতে থাকি। এটা আগে ছিল না। আগে খুব অ্যাঙ্গার ছিল, আগে খুব সবাইকে আমি এনিমি ভাবতাম, আর সবাইকে সবাইকে আমিও সাপ্রেস করার চেষ্টা করতাম। কিন্তু আজ আমি এনহ্যান্স করি, এনলাইটেন করি, তোমার মতন তুমি যেরকম করো।
এই জন্য আমি বলবো। সকলেই করে, হ্যাঁ, সকলেই পারে। না হ্যাঁ, তোমার কথাগুলো আমি বলি, মানে, অন্যদেরও বলি এখানে। হ্যাঁ, কি আমি বলেছি, এই শোন, বাংলাদেশে কি হচ্ছে, আমার বন্ধু আছে ওখানে, আমার মনের বন্ধু, বুঝলি? তোরা কিছুও বল, তোরা কিছুও বল, আমি লিখেছিও, ভালোবাসার শেষ নেই কোথাও, মিডিয়া যা ফেলাচ্ছে সেটা টোটালি রং। এরম বলেছি আমি। তো আজকে তো অনেক গান টান হলো, আমাদের কি বলে কসমিক রে সম্বন্ধে আমরা আলোকিত হলাম। উম, আর কিছু তাহলে বলার আছে নাকি? আর কারো কিছু মনে পড়ে নাকি নলেজ সিকার ওয়ার্কশপ থেকে এছাড়া? ওই যে ওই যে প্রস্তুত। আর ও আচ্ছা, এর কথাটা বলা হয়নি, কি বলে যে বিভিন্ন কি বলে গেম টেমের ব্যাপারে, যেসব গেম এখনো কাজ চলতেছে। গত শুক্রবারে তো একটা মিটিং হয়েছে, দোকানে ওরা মনে হয় না ব্যবহার করছে গেমটাকে, কিন্তু চেষ্টা করা হবে বলছিল। তো যাই হোক, দেখা যাক কি হয়, তা আগামী মিটিং এ জানা যাবে। তো গেমের মাধ্যমে সরাসরি আর কি এনহ্যান্সমেন্ট ইউনিটের সংযোগ, ওইটার ব্যবস্থা এবং করা যায়, এটার ব্যাপারে কাজ চলতেছে। আর ওয়ান নেশন নেটওয়ার্কের 10,000 ইউনিট দেওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে পুরো পৃথিবীর জন্য, যখন পুরো পৃথিবীর জন্য ব্যবহার করা হয়, তখন একবার 1 লাখ লাগবে, আমাদের 1 লাখ ইউনিট লাগবে, কারণ পৃথিবীর সব লোককে হ্যান্ডেল করতে হলে 1 লাখ ইউনিট লাগবে। তো এই ব্যাপারে আমাদের ক্যাশ কয়েনের ব্যাপারে কিছু কথাবার্তা বলা হয়েছে। সেটা হচ্ছে, ক্যাশ কয়েন হচ্ছে একটা ইউরোর উপর ভিত্তি করে, 1,000 ইউরোর উপর ভিত্তি করে, এটা মার্চের 21 তারিখে যেটা ছিল আর কি, যখন এটা চালু হয় আর কি, এটার আহ, বলা হয় যে চালু হচ্ছে। তো বিভিন্ন গভর্নমেন্টের সাথে উম কথাবার্তা চলতেছে এ ব্যাপারে, ক্যাশ কয়েনের ব্যবহারের ব্যাপারে। কারণ ক্যাশ কয়েন কিছু দেওয়া হবে তো প্রত্যেক গভর্নমেন্টকে। তো একটা মজার জিনিস, যেটা নর্মাল টাকা পয়সার থেকে যে জিনিসটা আলাদা ক্যাশ কয়েনে, সেটা হচ্ছে ক্যাশ কয়েন হচ্ছে ব্লক চেইন ভিত্তিক, এটা একটা টেকনোলজি, এটা অনেকদিন ধরেই আছে, বিভিন্ন অন্যান্য কয়েন টয়েন এটা ব্যবহার করা হয়। তো এর মাধ্যমে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে যে টাকা পয়সা কোথায় যাচ্ছে সেটা করা যায়, টের পাওয়া যায়। তুমি কেউ চুরি করতে পারবে না এই টাকা, গভর্নমেন্টকে দিলে গভর্নমেন্ট যদি কি করতেছে আমরা সব জানতে পারবো। এবং এর মাধ্যমে এখন আমরা টেকনোলজির মাধ্যমে এইটাও বন্ধ করা সম্ভব। তো এখন এইরকম, এবং ক্যাশ কয়েন একটা কারেন্সি হিসাবে ব্যবহার করা হবে, এবং এটা চুরি করা যায় না, কারণ কোথায় যাচ্ছে টাকা পয়সা সব হিসাব করা যায়, আহ, বোঝা যায়। তো এই জন্য ক্যাশ কয়েন কেউ যদি তোমার কি বলে গেমে ধরা ধরা যায় ক্যাশ কয়েন কেউ চুরি করলো, সেই চুরি আবার ফেরত পাওয়া যাবে, এটা টাকা কেউ চুরি করে নিতে পারবে না, ক্যাশ কয়েন কেউ চুরি করতে পারবে না। তো এটা হচ্ছে, আগেকার টাকা পয়সা তো লোকজন ইচ্ছা মতো চুরি করতো, বিশেষত আমাদের পলিটিশিয়ানরা। তো এটা আর করা সম্ভব না, গভর্নমেন্টকে দেওয়া হবে, কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার করতে হয়, করার আছে, করা যায়, করতেছে কিনা সেটাও বোঝা যাবে, সবই একসাথে। এই হচ্ছে আর একটা মজার জিনিস যেটা, এবং এই ব্যাপারে এখন কেস বলতেছে, বিভিন্ন সরকারের সাথে কথাবার্তা বলতেছে যে আমাদের এতে লাভটা কি, মানে তারা ঘুষ চাইতেছে। তো এই ব্যাপারে কথাবার্তা চলতেছে যে, কারণ হচ্ছে সবকিছুতেই কোনো দেশের সাথে কোনো 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 সম্পর্ক তৈরি হলো বিজনেসে, সবকিছুতেই লাভ আছে, লাভ লোকসানের ব্যাপার আছে। এই যে আমাদের গভর্নমেন্টের লোকজনরা করে, একটা কিনে, কি বলে হচ্ছে, এই যে জেট ফাইটার কিনতেছে বিভিন্ন বিদেশ থেকে, যেটা 10% দিয়ে তারা পায় কমিশন। এরকম অনেক কিছু আছে, প্রত্যেকটা যুদ্ধ একটা বড় ব্যবসা, বিশেষত আমাদের গভর্নমেন্টের জন্য বিরাট ব্যবসা।
তো এই জিনিস হামেশাই হতো, কিন্তু সেটা এখন যুদ্ধ তো বন্ধ করার ব্যবস্থা হচ্ছে। তো আসল ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আর একটা ব্যাপার। এখন এই নিয়ে এখন কেশ ফাউন্ডেশনের সাথে কথাবার্তা হচ্ছে যে হ্যাঁ, তো কেশ বলছে যে ওরা লোকজন চাচ্ছে যে কি তাতে তাদের লাভটা কি। তাদের লাভ হচ্ছে গভর্নমেন্টের লাভ যেটা। এখন লোকজন তো এখন তো তো তবে গভর্নমেন্টের অসুবিধা এই যে তাতে এখন টাকা পাইতেছে কিন্তু তাদের কন্ট্রোল আসতেছে না এটা, কারণ এটা পুরোপুরি ট্র্যাক করা যায় যে কোথায় যাচ্ছে, এটা সুতরাং এটা বের করা যায়। ফলে গভর্নমেন্টের কোনো ইয়ে নাই, এই যে টাকা যে চুরি করবে এর কোনো পথ নাই। তো এটা এই কি বলে জনগণের কাজেই ব্যবহার করতে হবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। প্রকৃতপক্ষে এটা হচ্ছে, আমি আরেক ভাবে বলি, এটা হচ্ছে এই 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 তহবিলটার মাধ্যমে এক পর্যায়ে এসে আর গভর্নমেন্টের প্রয়োজন হবে না, সাধারণ মানুষই চালাতে পারবে গভর্নমেন্ট। এখন আমরা লোকজন এআই এর ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে আমাদের ইউটিউবে, এবং এখানে এআইও কাজ করবে। বিশেষত এইসব কি বলে অফিসের যে কাজগুলো, এগুলো তো এক ফাইল এখান থেকে ঠেলে আর এক টেবিলে নেওয়া, এগুলো সব এআই দিয়ে খুব সহজেই করা যায়। কোনো গভর্নমেন্ট কর্মচারীর দরকার নাই। গভর্নমেন্ট কর্মচারীর দরকার নেই, তহবিল অত বেশি লাগবে না এসব। গভর্নমেন্ট থাকবে না, এই হচ্ছে আসল আসল খবর। কোনো দেশেই না। নিশ্চয়ই। এখন আমাদের কেশ একশো। ফাউন্ডেশন যে এইসব ব্যবস্থা করা হচ্ছে, এগুলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে আগাচ্ছে, এবং এটা হচ্ছে পুরা জিনিসটা হচ্ছে টেকনোলজি ব্যাকড, এবং এতে সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া দাওয়া, আরো অনেক কিছু, ট্রান্সমিটেশন অথবা যাতায়াতের ব্যবস্থাও করা হবে। তো যাই হোক, এগুলো সব হচ্ছে একসাথে, কিন্তু এর জন্য বললাম তো কমপক্ষে 10,000 ট্রান্সমিটেশন ইউনিট লাগবে। আর 1 লাখ হচ্ছে শেষ পর্যায়ে আর কি, যখন আর কি পুরাটা। এখন এর মধ্যে কিছু পরিবর্তন হবে, বিশেষত আমি যেটা আশা করতেছি, এবং এই ব্যাপারে আমি কেসকে প্রশ্ন করছিলাম যখন সে ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেস মিটিং আসছিল। ও ভালো কথা, এটা আমি উল্লেখ করিনি, আমি একটু বলবো, এটা বেশি কিছু বলা যাবে না, কারণ ওই ওই মিটিংটা মানে কি প্রাইভেট ইয়েতে আছে, যারা প্রাইভেট স্টুডেন্ট তারা ওইটা করতে পারে, দেখতে পারে, কিন্তু পাবলিকলি এটা প্রকাশ করা হয়নি। কেস প্লাজমা রিঅ্যাক্টর মিটিং আসছিল, তোমরা যারা যারা ছিল না তাদের জন্য। তো এইটা হচ্ছে মানে অনেক, প্রায় প্রায় 3 ঘন্টার কাছাকাছি ছিল। তা আমরা অনেক গল্প টল্প হয়েছে, অনেক কিছু ইরান নিয়ে বিশেষ বিশেষ করে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু যাই হোক সেগুলো নিয়ে অত আর বেশি বললো না। কিন্তু যেটা আমি প্রশ্ন করছিলাম যে ইয়ে, আমি বলছিলাম যে যে আমাদের কম্পিউটার কিভাবে হবে। তো মানে আমাদের এখনকার কম্পিউটার তো বেশি খুব স্লো। প্লাজমা কম্পিউটার তৈরির ব্যাপারে আর কি আমি বলছিলাম কি এই ব্যাপারে। আর বিশেষত আমি বলছিলাম আমার নিজের এআই ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমি ওই এআই তো এই কম্পিউটারে অনেক সহজেই করা যাবে। তো কেস বললো যে হ্যাঁ এটার ব্যবস্থা হচ্ছে, তবে এটা একটু সময় নেবে। পিকো কম্পিউটার বলতেছে কেস, আসলে এটা পিকো টিকো কিছু না। পিকোটা আর কি, কেস হচ্ছে একভাবে বলতেছে সেল, মানে ও তো আবার মানে লোকজনকে বোঝানোর জন্য বলতেছে আমাদের এখনকার কম্পিউটার হচ্ছে ন্যানো স্কেলে। তো উম, এমনকি যখন শুরু হয়েছে তখন কম্পিউটার আমরা বলতাম মাইক্রো কম্পিউটার, মাইক্রো, তারপরে ন্যানো, এখন হচ্ছে ন্যানো স্কেলে, সব চিপ গুলো ন্যানো স্কেলে হচ্ছে। তো কেস বলতেছে ইয়ে হচ্ছে পিকো স্কেল, আসলে পিকো স্কেল না, পিকো স্কেলেরও বেশি। এটা কাজ করবে অন্যভাবে, সুতরাং এটা ঠিক আমাদের কম্পিউটারের সাথে এভাবে চিন্তা করা যাবে না আর কি একভাবে। তো এই ব্যাপারে কিছু কথাবার্তা হয়েছে। তো তো যাই হোক, তো তো ওই কেস ফাউন্ডেশন ওই মিটিংটা যদি কেউ প্রাইভেট স্টুডেন্ট হয়ে থাকে, অথবা প্রাইভেট স্টুডেন্টের সাথে খবরটা, আমি নিজে এখন নাই, যদিও ইউনিভার্সাল কাউন্সিলের মনে হয় অ্যাক্সেস আছে,
তো এটা দেখা যেতে পারে, এটা বেশ মজার ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে একটা খবর যেটা আমি বলতে যাচ্ছিলাম কিন্তু বলতে মনে ছিল না। আর কি, মোটামুটি সবই কভার করা হয়েছে। আর কিছু আছে নাকি? কারো কিছু মনে পড়ে নাকি যেটা আমি এখনো পড়ি নাই, যেটা মনে? একজন প্রশ্ন করছিল যে ওই যে ইয়ে বাচ্চা জন্ম হওয়ার সময় কেন ইয়ে ইয়েটা আম, আত্মাটা পরে জন্মায়, এটা বলবা? তুমি বলো, তুমি তো শুনছো, বলো, এটা বলো। আমি আমি বলবো, আমি আমি তো, শুনি। তুমি শুনছো? হ্যাঁ, আমি শুনছি, শুনছো না কেন? আমি বলবো, তুমি বলো। বলো। আমি তো ভালো পারবো না। আচ্ছা ঠিক আছে বলি। যখন হচ্ছে গিয়ে একজন প্রশ্ন করছিল যে যখন উম, মার ইয়েতে মার ভিতরে যখন বাচ্চার জন্ম হয়, তখন হচ্ছে গিয়ে প্রথমে উম, মাথা, তারপরে বডির কিছুটা অংশ তৈরি হয়, তারপরে হচ্ছে গিয়ে আত্মা আসে শরীরের ভেতরে। তো কেন আত্মা আর শরীর আত্মাটা কেন পরে আসে, আগে কেন শরীরের জন্ম হয়? তো তখন মিস্টার কেশ বলল যে উম, শরীরের প্রত্যেকটা ইয়েই কোষই বা সেলই হচ্ছে গিয়ে তাদের নিজেদের কাজ করে, তাদের নিজেদের নিজেদের জায়গায় নিজেদের যে কাজটা ও, দরকার সেটা করে। কিন্তু যতক্ষণ এবং সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে আমাদের আত্মা। কিন্তু সবগুলা সব অঙ্গের সবগুলা সেল পুরাপুরি ভাবে তৈরি না হলে তো ইয়ে হয় না। আম, যে কন্ট্রোল করে সেটা তার আবির্ভাব হয় না। সবগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গের সব কোষগুলা সুন্দরভাবে তৈরি হবে, তারা যদি কার্যক্ষম হবে, তারপরে হচ্ছে গিয়ে যে সবগুলা সব শরীরের বিভিন্ন অঙ্গের যে সব কার্যকারিতা সেগুলো নিয়ন্ত্রণ করে সে পরে আসে। সে পরে এসে সবাইকে সবার কাজকে ইয়ে করে, সবার কাজকে হচ্ছে গিয়ে সুন্দরভাবে ইয়ে করে, বন্টন করে, যাতে শরীরটা তার তার কার্যক্ষমতা সুন্দরভাবে চালাতে পারে। এই হ্যাঁ, খুব সুন্দরভাবে তুমি বলেছো, নিশ্চয়ই। যেরকম আমরা ঘর বাড়ি বানাই, মানে বলছি আর কি, একটা স্ট্রাকচার তৈরি হয়, সব বাথরুম ঠাথরুম ডাইনিং যা 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 তৈরি হওয়ার হয়, তারপরে আমরা গৃহপ্রবেশ করি। আর ওর মধ্যে ওই সব ঘরের যে যারা প্রাণ, তাদের নিয়ে আমরা ঢুকি। আর সেই হচ্ছে আত্মা, ঘরের আত্মা, যারা সব জিনিস সঞ্চালিত করবে আর কি। এখানে এই কাজ হবে, এখানে এই কাজ হবে। ঠিক সেরকমই আমাদের শরীরটা, শরীরকে সঞ্চালিত করার জন্য পরে আত্মা আসে। তখন ও প্রত্যেকটা ইয়েকে সঞ্চালিত করে। যেরকম একটা বাচ্চা যখন এসে যায়, তখন দেখবে ও কিরকম করে সঞ্চালিত, একেবারে পিওর সোলের মতন। আস্তে আস্তে ওটা আমাদের কন্ডিশনে এসে নানা রকমের আহ নানা রকমের চরিত্র, বিহেভ, আর নানা রকমের আর নিজে নিজের ইয়েতে গ্রো হয়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, খুব সুন্দরভাবে তুমি বলেছো। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যালো শ্বেতা, তুমি কি আছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, আচ্ছা, ঠিক আমাকে আছে। শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক, হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছিল। হ্যাঁ, এই আচ্ছা। বলছিলাম যে, হ্যাঁ, হ্যাঁ। আমি ধন্যবাদ দিছি, শুনছো না? তুমি আমাকে ধন্যবাদ দিয়েছো? ও, তাহলে শোনোনি না, আমি। এটা শোনা যায়নি। আচ্ছা, না, এবার আমি শুনতে পাইনি। এবার দিলাম ধন্যবাদ। ও বাবা, তোমাকেও ধন্যবাদ, 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 নতমস্তক হয়ে ধন্যবাদ। অনেক ভালোবাসা। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে কি এখন কি আমরা গানের সময় আসছে নাকি? হ্যাঁ, একটা আজকে গান তো অনেক গাচ্ছি আমি। গানে ভরপুর, এমনিও ভরপুর, তার এখন শ্বেতা তো এখানে হ্যাঁ, এটা হচ্ছে গানে কি ভরপুর বলে হলেই তো সমাপ্তি, মানুষ। আহ, হ্যাঁ, গানের গানে ভরপুর মাধ্যমে হওয়া সমাপ্তি উচিত। করা হবে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আহ আমি একটা হিন্দি গানই গাচ্ছি। এই গানটার মানে হচ্ছে, तू इस तरह से मेरी जिंदगी में शामिल है,
তুমি আমার জীবনে কিরম করে এসছো আর কিরম করে সামিল হয়ে গেছো। জেসে হর ফুল, প্রত্যেকটা ফুল যেন আমাকে আগের কথা বা আমার ইয়াদদাশতটাকে আস্তে আস্তে বাড়াচ্ছে। আমি যেন মনে করছি তোমাকে, এরকম একটা গান। तू इस तरह से मेरी जिंदगी में शामिल है, जहां भी जाओ लगता है तेरी महफिल है। যেখানে যাই সেখানে তোমার মেহফিল লাগে। जहां भी जाओ लगता है तेरी महफिल है। तू इस तरह से मेरी जिंदगी शामिल, हर एक फूल किसी याद महकता। প্রত্যেকটা ফুল এক একটা আলাদা আলাদা রকমের ইয়াদের মতন সুন্দর খুশবুর মধ্যে থাকে, আসে ফ্রেগ্রেন্সের মতন। हर एक चीज है अपनी जगह ठिकाने, সব জিনিস যেন নিজের জায়গায় হয়ে আছে। कई दिनों से शिकायत नहीं जमाने से, আর জমানার থেকে কোনো শিকায়ত নেই, কোনো কমপ্লেন্ট নেই, আর নেই। हुई शम्मा हूँ तू साहिल है, तू इस तरह से मेरी जिंदगी में शामिल है। একটা শায়েরির মতন। ভালো লেগেছে? আমি একটুখানি, হ্যাঁ, শায়ের হুম, মানে, এক্সপ্লেন। শায়ের মানে, হ্যাঁ, শায়ের মানে কি? হ্যাঁ, শায়ের মানে কিসের কি? মানে? শায়ের। শায়ের মানে কবি, মানে আমাদের এখানে ও, যে আহ হ্যাঁ, যারা শায়েরি মানে উর্দুতে বলে শায়েরি, ও, উর্দুতে বলে শায়েরি, কবিতাই ওরা আবার একটু নাজাকাত ভাবে বলে। ও দিল আচ্ছা। তো হ্যাঁ দিল, দিল কা এতবার ক্যা কিজে, বলে না। হুম, আবার আমাদের হিন্দুস্তানিদের মধ্যে যে লিপিগুলো ওটা একটু একটু শক্ত। উর্দুটা হচ্ছে একটুখানি আহ ইসলামের দিকে, যে সুফি টাইপের আর কি, কিন্তু সফট আর কি, সফট। কাউকে বললেও, তুমি একটা বললে কিন্তু তার কিন্তু এত মনে লাগবে না, কিন্তু বুঝেও যাবে। এরকম একটা সফটনেস আছে এই শায়েরির মধ্যে। তো যেটা আমাদের কবিতার মধ্যেও নেই, আছে। কিন্তু যদি এখন রবীন্দ্রনাথের কবিতার ব্যাপার আলাদা, নজরুলের কবিতার ব্যাপার আলাদা, কিন্তু শায়েরি যে, শায়েরিটা একটা আলাদাই মৌসিকি, মানে মৌসিকি মানে একটা মিউজিক নিজের মধ্যে। এই যে শায়েরি মানে কবিতাই, কিন্তু একটা ওর মধ্যে উর্দু, হিন্দি আর ইয়ে মেলানো আর কি, আরবিক মেলানো। ও আচ্ছা। সেই ভাষাটাই কে কবিটাকে বলে শায়েরি। আরে আপকা তো শায়রানা আন্দাজ है ভাই, বলে না। এই এই জন্য এই গানটা গেলাম। হর এক চিজ है अपनी जगह ठिकाने में, সব জিনিস যেন জায়গায় আছে। বাহ, ভাল লেগেছে তোমাদের? হ্যাঁ, খুব আস্তে আস্তে, খুব আস্তে, মানে খুব ইয়ে, খুব হ্যাঁ, খুব ধীরে ধীরে ইয়েটা, লয়টা। হ্যাঁ, লয়, এটা শায়েরি তো একটুখানি আস্তে, একটু নরম ভাবে, ও একটু পোলাইট ভাবে গেতে হয়। ও এই আচ্ছা। এই, আচ্ছা, ঠিক আছে, তোমাদের ধন্যবাদ ভালো বা। লেগেছে? ও, হ্যাঁ, আমি সব সময় গান গাইবো তোমার জন্য, সব সময়। আমি তো গান ধন্যবাদ। গাইতে পারি না, আমি দোয়া করব। ও বাহ বাহ, নিশ্চয়ই, নিশ্চয়ই করবে। আর এত ভালোবাসা সত্যি আমি এখানে এসে পেয়েছি।
এত সম্মান এখানেই পেয়েছি। ঠিক আছে, আমিও কৃতজ্ঞতা দিই। আচ্ছা, তাহলে কি আজকের বাংলা পাবলিক টিচিং এখানেই সমাপ্ত করি আজকের মতন? ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের বাংলা পাবলিক শিক্ষা, আজকের বাংলা টিচিং, আজকের বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ আজকের মতন এখানেই সমাপ্ত করলাম, শুধু আজকের মতন। আশা করি আসছে বাংলা পাবলিক শিক্ষা, পাবলিক পাবলিক টিচিং, পাবলিক নলেজ সিকার ওয়ার্কশপে আমরা সবাই আবার একাগ্রভাবে, এক মনে, এক হয়ে এখানে বসে সবাই শান্তির কামনা, ভালোবাসার কামনা, সবাই দীর্ঘ জীবের কামনা করব। আর এই নিয়ে সবাইকে আমি আবার আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, কৃতজ্ঞতা দিই হৃদয় দিয়ে, আর সবাইকে নমস্কার বলি, স্যালিউট বলি, ধন্যবাদ, শুক্রিয়া।